আমাদের যে টপিক রাখা হয়েছে এখানে প্রিভিয়াস সেশনের ফিডব্যাক, যেটা আমরা হয়তো সেশনের শেষে রাখি, তাহলে আমার জন্য সুবিধা হয়। সেজমিক ডিজাইন বেসিক এবং কিছু কোড প্রভিশন বলা হয়েছে। বেসিক অ্যানালাইসিস মেথড হিসেবে দুইটা রাখা হয়েছে, একটা ডিরেক্ট অ্যানালাইসিস মেথড ডিএম, আর একটা হচ্ছে ইফেক্টিভ লেন্থ মেথড ইএলএম। লোড কনসিডারেশনের মধ্যে অনেকগুলো লোড রাখা হয়েছে, লাইভ, উইন্ড, পন্ডিং, নোশনাল, থার্মাল, এটসেট্রা। আমি লাইভ লোড, থার্মাল লোড, ফায়ার প্রোটেকশন এই তিনটাতে একটু কম সময় দেব। আচ্ছা, এছাড়া অন্যান্য টপিক যেগুলো আমরা সাধারণত আরসিসিতে কভার করি, এগুলো আমি এখানে আর ডিটেলস ডিসকাস করিনি, কারণ এগুলো আমরা করতে অভ্যস্ত। সাইসমিক ডিজাইনের বেসিক ওভারভিউ এবং পারপাস যেটা হচ্ছে আমরা আমাদের মেইন ফোকাসটা থাকে যেন আর্থকুয়েক যখন শেক করবে তখন যেন আমাদের বিল্ডিংটা অ্যাকসেপ্টেবল একটা পারফরমেন্স দেয়, এবং আমাদের মেইন টার্গেট থাকবে কিছু ড্যামেজ, আমরা স্ট্র্যাটেজিক কিছু ড্যামেজ অ্যালাউ করলেও যেন আমাদের বিল্ডিংটা কোলাপস না করে। এটা হচ্ছে আমাদের মেজর ফোকাস। আর আমাদের স্টিলের ক্ষেত্রে জেনারেলি আমাদের পারফরমেন্সটা মূলত ডিপেন্ড করবে আমাদের যে ইনিলিস্টিক বিহেভিয়ার স্টিলের, সেটাকে আমরা কন্ট্রোলড উপায়ে ইনিলিস্টিক বিহেভিয়ারটা আমরা স্ট্রাকচারে দেখতে চাই, এবং স্টিলের যে ডিফরমেশন ক্যাপাসিটি স্ট্রাকচারের, সেটার উপর পারফরমেন্সটা ডিপেন্ড করবে। এই জন্য আমাদের ডিজাইনের অ্যাপ্রোচ মূলত চারটি মেজর। একটা হচ্ছে প্রি সিলেক্টেড ডাক্টাইল এলিমেন্ট। আমরা কিছু প্রিডিফাইন্ড কিছু সিলেক্টেড জোন আমরা টার্গেট করি, সেগুলো আমরা চাই ওই জোনগুলো বা ওই এলিমেন্টগুলো মেম্বারগুলো যেন ডাক্টাইল বিহেভ করে। এটা হচ্ছে আমাদের মেজর ফোকাস। এই জন্য আমরা হচ্ছে সেকশন প্রপার্টি, অ্যাডিকুয়েট সেকশন প্রপার্টি আমরা রাখি ডিজাইনে, এবং আমাদের মেজর ফোকাস থাকে যেন আমাদের কোনোভাবেই যেন আমাদের স্ট্রাকচারে ইনস্ট্যাবিলিটি ক্রিয়েট না হয়। এছাড়া সবচেয়ে ইম্পর্টেন্ট একটা বিষয়, যেমন কানেকশনগুলো আমাদের এমনভাবে ডিজাইন করতে হবে যেন আমাদের মেম্বারগুলো ফুল স্ট্রেংথ, মানে ইল্ড স্ট্রেংথ ফুললি যেন অ্যাচিভ করতে পারে। এটা হচ্ছে আমাদের মেজর টার্গেট। স্টিল ভার্সেস আরসিসি ফুল ইল্ডে যেতে পারে, মেম্বার তার ফুল স্ট্রেংথটা সে অ্যাচিভ করতে পারে, কারণ কানেকশন যেন ফেল না হয়, কানেকশন যেন ফেল না করে। আরসিসি স্ট্রাকচার যেমন হচ্ছে একটু হেভিয়ার, তার ওয়েটের কারণে বা তার তার স্টিফনেসের কারণে, তার মেজর ওয়েটের কারণে সে হচ্ছে স্টিফার হয় এবং হচ্ছে হায়ার বেস শেয়ার অ্যাট্রাক্ট করে। কিন্তু স্টিলের স্ট্রাকচারগুলো দেখা যায় যে খুব লাইটার এবং খুব ডাকটাইল বিহেভ করে। ডাকটাইল ডাকটাইল যেটা বিহেভ করে বা সেটা তার ক্যাপাসিটির থেকেও বেশি অনেক সময় বিহেভ করে। সেটার জন্য আমরা হচ্ছে এমনভাবে ডিজাইন করতে হবে, একটু আগে যেটা বললাম, এই যে আমাদের প্রিভেন্ট স্ট্রেংথ লস অর ইনস্টেবিলিটি, ইনস্টেবিলিটি যেন ক্রিয়েট না হয়। তো মেজর ডিফারেন্সের মধ্যে কিছু আছে, যেমন হচ্ছে আমরা আরসিসির ক্ষেত্রে ল্যাটারাল লোডের ক্ষেত্রে যেহেতু শেয়ার ওয়াল ইউজ করি আরসিসির ক্ষেত্রে, কিন্তু স্টিলের ক্ষেত্রে তার ল্যাটারাল ডিফ্লেকশন ঠেকানোর জন্য আমরা মূলত হচ্ছে ব্রেসিংটা ইউজ করি, এটা খুব কমন। এছাড়া আরসিসি ক্ষেত্রে আমরা রিজিড জয়েন্ট ধরে ডিজাইন করতে অভ্যস্ত, কিন্তু স্টিলের ক্ষেত্রে কিন্তু পার্শিয়ালি রেস্ট্রেইন বা ফুলি রেস্ট্রেইন এই ধরনের বেশ কিছু কনসেপ্ট আছে। আরসিসির ক্ষেত্রে স্লেন্ডার কলাম না হলে সাধারণত দেখা যায় যে স্টকি কলাম হয় এবং তার যে বাকলিং বা এই সংক্রান্ত কোনো জটিলতা আরসিসিতে ক্রিয়েট হয় না, কিন্তু স্টিলের ক্ষেত্রে এটা খুবই কমন, বোথ কলামে এবং বিমেও ল্যাটারাল টর্শনাল বাকলিং থেকে শুরু করে, মানে বাকলিংটা খুব ইম্পর্টেন্ট স্টিলের ক্ষেত্রে। তো ল্যাটারাল লোডের কারণে বাকলিং বা অন্য কোনো কারণে ইনস্টেবিলিটি ক্রিয়েট যেন না হয়, সেজন্য স্টিলের স্ট্রাকচারগুলোর ক্ষেত্রে আমরা স্ট্যাবিলিটি অ্যানালাইসিস একটা মেজর একটা কম্পোনেন্ট যেটা আমরা স্টিলের ক্ষেত্রে করে থাকি। এবং আমরা একটু আগে যেটা বললাম ডাকটাইল ইল্ডিংটা, কন্ট্রোলড মেকানিজমে ডাকটাইল ইল্ডিংটা করি,
এভাবেই আমরা মূলত তার মানে মানে প্রিডিফাইন্ড এলিমেন্টে আমরা হয়তো ডাকটাইল বিহেভিয়ারটা এনে তার ডাক্টিলিটিটা কনফার্ম করি। কিন্তু আরসিসির ক্ষেত্রে দেখা যাচ্ছে আমরা অনেক সময় জয়েন্ট ডিটেইলিং করি বা কনফাইনমেন্ট দিয়ে তার ওই বিহেভিয়ারটা আমরা আনার চেষ্টা করি। রিইনফোর্সমেন্ট রেশিও দিয়ে আমরা করি আরসিসির ক্ষেত্রে। আচ্ছা, এটা বলেছি। আমি অনেকগুলো শীট স্কিপ করে যাব। স্টিলের ল্যাটারাল ফোর্স রেজিস্টিং সিস্টেম, এটা এসএফআরএস। আমি হয়তো কোথাও কোথাও এসএলআরএস লিখেছি, লোড রেজিস্টিং বিএনবিসিতে যেটা বলা আছে। এটা মূলত ৩টা লেভেলে আমরা করি। অর্ডিনারি, সিমিলার টু আরসিসি, অর্ডিনারি, ইন্টারমিডিয়েট এবং স্পেশাল। এইটার ক্লাসিফিকেশনটা করার মেইনই হচ্ছে স্ট্রাকচারে মানে মেম্বার বা কানেকশন বা মেম্বার বা আমাদের প্রিডিফাইন্ড যে এলিমেন্টগুলো থাকবে সেগুলোর ইনইলাস্টিক রেসপন্সটা কেমন হবে, কোন লেভেলে হবে, সেটার উপর ডিপেন্ড করে আমরা ভাগটা করি। মেম্বার সাইজিং সেভাবে আমরা করি। আমাদের ডাকটাইল স্টিল স্ট্রাকচারাল সিস্টেম করার মেইন উদ্দেশ্য হচ্ছে সাইজমিক এনার্জিটা প্রপারলি অ্যাবজর্ব করে, যেন ডিসিপেট করে এবং মেইনটেইন স্ট্যাবিলিটি এবং স্ট্রেংথ। স্যার, স্ট্যাবিলিটি বেসিক্যালি স্টিলের ক্ষেত্রে যেটা হয়, বাকলিং একটা খুব গুরুত্বপূর্ণ ইস্যু কম্প্রেশন মেম্বারগুলোর ক্ষেত্রে, কলামের ক্ষেত্রে, বিমের ক্ষেত্রেও। কিন্তু আরসিসির ক্ষেত্রে কিন্তু এই জিনিসটা সাধারণত স্ট্যান্ডার্ড কলাম না হলে এরকম গভর্ন করে না। বাকলিং স্যার হচ্ছে এই বাকলিং হচ্ছে ইন্ডিভিজুয়াল মেম্বার লেভেলেও আছে, আবার হচ্ছে স্টোরি লেভেলেও, মানে ল্যাটারাল লোডে যেন তার একটা ক্যাপাসিটি থাকে। অবশ্যই। আছে, আছে, হ্যাঁ, জি। আচ্ছা, হাসনাইন যেটা বলল, স্ট্যাবিলিটি, যে এটা স্ট্যাবিলিটির ক্ষেত্রে মানে ওই ল্যাটারাল লোডে যেন সে স্ট্রাকচারটা মূলত স্ট্যাবল থাকে, এটা একটা মেজর উদ্দেশ্য। আর হাসনাইন যেটা বলল, এখানে স্ট্যাবিলিটি যখন অ্যানালাইসিস করি তখন বেশ কিছু এফেক্ট কনসিডার করা হয়। নরমাল পি ডেল্টা, তারপর জিওমেট্রিক ইনফরমেশন গুলা কনস্ট্রাকশনের সময়, অনেক সময় মেম্বার গুলো যখনই করা হয়, ইরেকশন করা হয়, তো তখন ওগুলার কারণে কিছু বাড়তি লোড আসে। সেগুলো অ্যাড্রেস করার জন্য আমরা ল্যাটারালি এক্সটার্নাল লোড দিয়ে, হ্যাঁ, প্রেসক্রাইব করা আছে। হ্যাঁ, প্রেসক্রাইব করা আছে। কিছু টলারেন্সও আছে। আচ্ছা, আ আমি একটু সামনে যাই। seismic performance ফ্যাক্টর মূলত ৩ টা আমরা পরিচিত আছি। একটা হচ্ছে মডিফিকেশন ফ্যাক্টর, রেসপন্স মডিফিকেশন ফ্যাক্টর বা রেসপন্স রিডাকশন ফ্যাক্টর আর, ওভারস্ট্রেন্থ ফ্যাক্টর ওমেগা নট এবং ডিফ্লেকশন অ্যামপ্লিফিকেশন ফ্যাক্টর, এগুলোর সাথে আমরা মূলত পরিচিত। আমি সামনে যাই। আচ্ছা, এখন স্টিলের ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ হচ্ছে স্টিলের যদি আর ভ্যালুটা মানে সাইজমিক রিডাকশন
রেসপন্স রিডাকশন ফ্যাক্টর যেটা বা রেসপন্স মডিফিকেশন ফ্যাক্টরটা যদি ৩ এর বেশি হয়, তাহলে আমাদের আ ওই যে স্ট্রাকচার যে সিস্টেমটা অবশ্যই seismic প্রভিশন যেগুলো আছে বিএনবিসির সেগুলো আমরা ধরে ডিজাইন করতেই হবে। ম্যান্ডেটরি। আর এর থেকে ছোট হলে মানে আর ৩ এর থেকে যদি আর ছোট হয়, তাহলে আ সেটা আমাদের আ কিছু ক্ষেত্রে আ আমরা ওটা কনসিডার করতে হবে। এছাড়া সাধারণত আমাদের কনসিডার করতে হবে না। বিএনবিসিতে যেটা বলা আছে যে আর এর থেকে আর যদি ৩ এর থেকে বেশি হয় তাহলে আমাদের আ বিএনবিসির ১০.২০ যেটা seismic provision সেটা ম্যান্ডেটরি কম্পাইল করতে হবে along with other provisions সবগুলো সহ এটা সহ কনসিডার করতে হবে। আর যদি এমন হয় যে ৩ এর থেকে ছোট বা ৩ এর সমান সেক্ষেত্রেও কলামের স্প্লাইস আ এটা কনসিডার করতে হবে। কলামের স্প্লাইস তার মানে যেকোনো কন্ডিশনেই কলামের স্প্লাইসটা আমাদের seismic provision এ মেইনটেইন করতেই হবে এটা। এটা একটা গুরুত্বপূর্ণ জিনিস ছিল। ৩০ থেকে বেশি হলে সবই করতে হবে। কিন্তু কলাম স্প্লাইস এর ক্ষেত্রে কোন দিকেই ছাড় নাই। আ এখন যদি আমরা আমাদের বিএনবিসি তে যে কয়েকটা ফ্রেমিং সিস্টেম দেওয়া আছে সেগুলো যদি দেখি, এই যে বিল্ডিং ফ্রেমিং সিস্টেমে তারপর হচ্ছে মোমেন্ট রেজিস্টিং ফ্রেম সিস্টেম, তারপর হচ্ছে এখানে কি আছে? এটা হচ্ছে ডুয়াল সিস্টেম, আম এসএমএফ সহ এখানে ডুয়াল সিস্টেম, আইএমএফ সহ এগুলো সবগুলো স্টিলের। স্টিলের যে কয়টা এখানে বলা আছে কোনটাতেই কিন্তু ৩ এর থেকে আ মানে ৩ এর ৩ বা ৩ এর কমে নাই। তার মানে আমাদের প্রেসক্রাইব বিএনবিসি তে যেই আ ইগুলা আছে সেগুলো ফলো করতে হলে আমাদের আসলে ওই seismic version ম্যান্ডেটরি ফিল আপ করতে হবে। এগুলা যদি ফলো করতে চাই, ডিজাইন করতে চাই। একটা বলা আছে যে একটা অপশন আছে যে স্টিল সিস্টেম নট স্পেসিফিক্যালি ডিটেইল ইন ফর seismic ওটা স্পেসিফিক্যালি যদি seismic প্রভিশন যদি ডিজাইন না করা হয় শুধুমাত্র সেই ক্ষেত্রেই ৩ বলা আছে। ওটার জন্য আলাদাভাবে নাই। সেক্ষেত্রে তখন আমাদের ফোর্সটা সেভাবে ধরেই আ আ কনসিডার করেই আমাকে করতে হবে। ফোর্স তখন বেড়ে যাবে। যেহেতু আমরা আমাদের বেশ শেয়ারকে কম মানে ভাগ করতেছি। আ আর যখন ৩ এর থেকে বড় হবে তখন আমাদের প্রপার ডিটেইলিং, প্রপোর্শনিং করতে হবে, প্রপার ম্যাটেরিয়াল সিলেক্ট করতে হবে। ম্যাটেরিয়াল কিভাবে সিলেক্ট করব সেটা আমি বলব। ওটাও বলা আছে। আর একটা উইডথ থিকনেস এর রেশিও আছে যেটা আমি বললাম যে সেকশনের কম্প্যাক্টনেস এর একটা বিষয় আছে। সেকশন কম্প্যাক্টনেস এর ক্ষেত্রে আ এটা আমরা সামনে আসব। কানেকশন গুলো ডাক্টাইল হতে হবে। আর স্ট্যাবিলিটি থাকতে হবে। লার্জ ডিফর্মেশন এর ক্ষেত্রে স্ট্যাবিলিটি থাকতে হবে। আচ্ছা আমি আ একটু সামনে যাই। আর রিডান্ডেন্সি ফ্যাক্টর যেটা আমরা জানি পরিচিত আমাদের যদি আমাদের স্টিলের ক্ষেত্রে একটু বেশি ইম্পোর্টেন্ট কারণ আরসিসি তে সাধারণত রেগুলার গ্রিডে থাকার কারণে দেখা যায় যে আ রিডান্ডেন্সি অটোমেটিক কিছুটা চলে আসে। স্টিলের ক্ষেত্রে আলাদাভাবে বলার কারণ হচ্ছে স্টিলের এলিমেন্ট গুলার ক্ষেত্রে অনেক সময় সেটা ফুলফিল করে না। তো সেক্ষেত্রে অল্টারনেট লোড পাথ না থাকলে আমাদের সেটা সেভাবে বিবেচনা করতে হবে। বিএনবিসি তে এএসসি তে কিছু বলা আছে রিডান্ডেন্সি ফ্যাক্টর সম্পর্কে। আর বিএনবিসি তে আমাদের ওই ড্রিফট কন্ট্রোল এর ক্ষেত্রে এই রিডাকশন ফ্যাক্টর এর এটা বলা আছে 1.3 যেটা। ওই ড্রিফট ফ্যাক্টর এর সময় চেক দেওয়ার সময় এই 1.3 ফ্যাক্টরটা কাজে লাগে। স্যার, স্যার, স্যার রিডাকশন মানে রিডান্ডেন্সি ফ্যাক্টরটা স্যার আমি যেটা বুঝি যে হচ্ছে লোড পাথ। লোড পাথ যদি কোনো একটা মেম্বার সাডেনলি কোলাপস করে মানে তার তার প্রোগ্রেসিভলি যেন সে হচ্ছে ওইটা মানে অন্য একটা মেম্বার শেয়ার নিতে পারে বা হচ্ছে মানে তার একটা অপশন থাকতেছে। এভাবে রিডান্ডেন্সি মানে এক্সট্রা বাড়তি একটা তার স্কোপ থাকতেছে আরকি। তাহলে স্যার ওভাবেই ডিজাইন করতে হবে যেন আমাদের হচ্ছে বিএনবিসি তে আসলে ওভাবে রিডান্ডেন্সি ফ্যাক্টর সব বলা নাই। এএসসি তে এস এ আ এএসসি তে যেটা হচ্ছে কিছু মানে আমাদের বিএনবিসি তে ওভাবে বলা নাই। কিন্তু এএসসি তে হচ্ছে কিছু ক্ষেত্রে রিটার্ন ভেক্টর না থাকলে সেক্ষেত্রে কিছু পেনাল্টি আছে। মানে সেভাবে আরকি করতে হবে আরকি। ওই মানে হচ্ছে সেভাবেই ডিজাইন করতে হবে। এটা হলো আসল কথা।
ওইটা স্যার এখানে রাখি না। আর আমাদের বিএনপিসি তে তত ডিটেইলস নাই। বিএনপিসি তে আমাদের এটার জন্য না। আচ্ছা। না আমাদের বিএনপিসি তে স্যার ওরকম শুধু ডিপ চেকের ক্ষেত্রে বলা আছে আরকি যে হ্যাঁ, হাসনাইন বলা থাকলে বলো। হ্যাঁ, স্যার অবশ্যই স্যার এটা ডিসকাশনের ক্লাস। সব ধরনেরই আছে। আরসিসি ক্ষেত্রে সাধারণত রেগুলার থাকার কারণে বা অনেকটাই রিটার্ন রিসিভ হুম। স্যার একটু যদি কমপ্লিট হ্যাঁ কলাম এবং বিম হ্যাঁ ঠিক আছে স্যার চলে আসছে ঠিক আছে আমরা একটু প্রসিড করি স্যারের কোশ্চেনটা আসলে শুধু আমার জন্য না সব অডিয়েন্সের জন্যই
আচ্ছা, ম্যাটেরিয়াল ডাক্টিলিটি, আমরা যে স্টিল সেকশন ডিজাইন করব সেখানে ম্যাটেরিয়াল ডাক্টিলিটি আমাদের একটা টার্গেট থাকে। ম্যাটেরিয়াল যেন ডাক্টাইল ম্যাটেরিয়াল হয়। ব্রিটল ফেইলিউর যেন না হয়। আ তো আমাদের ম্যাটেরিয়ালটা যেন খুব নন লিনিয়ার বিহেভ করে বা ইনেলাস্টিক ডিফর্মেশন যেন হয়, সেরকম আমরা ম্যাটেরিয়াল চাই। তো সেজন্য আমাদের বিএনবিসি আম কিছু গাইডলাইন দিয়েছে যে এসএলআরএস এ যে ম্যাটেরিয়াল ইউজ হবে সেগুলো যেন এএসটিএম কিছু কি ম্যাটেরিয়াল হতে হবে তার একটা রেস্ট্রিকশন দেওয়া আছে। বেস প্লেটের ক্ষেত্রে আরো কিছু বাড়তি সুযোগ দেওয়া আছে। আর ম্যাটেরিয়াল স্ট্রেংথ এর ক্ষেত্রে বলা হয়েছে আমরা এই এসএমএফ, আইএমএফ, এসটিএমএফ এগুলান পরে আসতেছি। এই স্পেশাল ইন্টারমিডিয়েট মোমেন্ট ফ্রেম, তারপর স্পেশাল ট্রাস ফ্রেম, মোমেন্ট ফ্রেম, তারপর যদি আমরা কনসেন্ট্রিক ব্রেস্ট ফ্রেম এগুলোতে যাই বা প্লেট শিয়ার ওয়ালে যাই, সেগুলোর ক্ষেত্রে আমাদের স্পেসিফাইড মিনিমাম ইল্ড স্ট্রেংথ এর ক্ষেত্রে একটা লিমিটেশন রয়েছে, সেটা 50 কেএসআই এর থেকে এফআই টা যেন বড় না হয়। আর ওএমএফ বা ওসিবিএফ যেহেতু একটু হায়ার স্ট্রেংথ এর জন্য আমরা করি, সেক্ষেত্রে অ্যালাউন্সটা একটু বেশি, 55 কেএসআই পর্যন্ত এটা রাখা আছে। আ ওয়েল্ড রিকোয়ারমেন্ট, আমরা যে ওয়েল্ডিং ম্যাটেরিয়াল ইউজ করব সেগুলো আসলে আমাদের একটু টাফার ম্যাটেরিয়াল হতে হবে। এটা আসলে আগে এর আগের কোডগুলোতে কম ছিল। ওই নর্থ ইস্ট আর্থকুয়েক হওয়ার পরে তখন ওইখানে দেখা গেছে যে এগুলো ফেল করে বেশি। তো সেইজন্য ওইটা টাফনেসটা বাড়ানো হয়েছে এবং হচ্ছে ডিমান্ড ক্রিটিক্যাল ওয়েল্ড মিনিমাম ওখানেও আমাদের অ্যালাউন্সটা বাড়ানো হয়েছে। আ আমাদের যেটা হচ্ছে ডিমান্ড ক্রিটিক্যাল হচ্ছে আমাদের যেসব কিছু জায়গায় আমাদের হচ্ছে ওয়েল্ডের মিনিমাম কিছু রিকোয়ারমেন্ট আছে যেটা ফিল আপ করতে হবে। আ সে সেগুলোর জন্য আমরা ডিমান্ড ক্রিটিক্যাল ওয়েল্ড বলতেছি ওইটা। যেমন কিছু জায়গায় যেমন হচ্ছে এসএমএফ, আইএমএফ এর ক্ষেত্রে কিছু জায়গায় বলা আছে কলামের সাথে যে বিমের ফ্লেঞ্জের কানেকশনটা হবে, আ বিমের ওয়েবের সাথে যে কলামের কানেকশনটা হবে, ওইসব জায়গায় মানে এইরকম জায়গাগুলোতে আমরা যে ওয়েলটা দিব, সাইজমিক প্রভিশনে এসএলএর সাইজমিক ফোর্স রেজিস্টিং সিস্টেমের যে এলিমেন্ট গুলো সেখানে যে ওয়েল্ডিং থাকবে সেগুলো আমাদের এই ডিমান্ড ক্রিটিক্যাল ওয়েবের আওতায় আসবে। আ আচ্ছা, তো সাধারণত আমরা এগুলোর ক্ষেত্রে সিজেপি ইউজ করব। মানে কমপ্লিট জয়েন্ট পেনিট্রেশন, এটা আমাদের একটা মোটামুটি মেজর রিকোয়ারমেন্ট। আর আমরা স্যার, স্যার, আপনার প্রশ্নটা স্যার? হুম। যে ওখানে তো স্যার সিজেপিটা আমার যদি নাও করি, মানে আমার কিন্তু এই seismic এর ক্ষেত্রে সিজেপি কমপ্লিট জয়েন্ট পেনিট্রেশনটা হলে আমার বিহেভিয়ারটা বেটার হবে। কিন্তু আমরা এখানে পার্শিয়াল জয়েন্ট পেনিট্রেশন যেটা সেগুলো কিন্তু আমরা এভয়েড করি। আমাদের যে এগুলোতে আছে। এটা একটা মেজরই। ওয়েল্ডিং মেথোডোলজিও আলাদা, মানে পার্থক্য আছে। এখানে একটু কেয়ারফুলি করতে হবে। কানেকশন বোল্ট যেটা, আমাদের বোল্ট এবং কানেকশনের ক্ষেত্রে আমাদের মেজরই হচ্ছে প্রিটেনশন, হাই স্ট্রেংথ বোল্ট। এটা আমাদের একটা ম্যান্ডেটরি। এবং কানেকশনের ক্ষেত্রে সিপ ক্রিটিক্যাল কানেকশনটা আমরা মানে seismic এর জন্য সিপ ক্রিটিক্যাল আমাদের বোল্টের যে বিয়ারিং বা সেটার থেকে আমরা বেশি করব স্লিপ ক্রিটিক্যাল কানেকশনটা। মানে এরপরে হচ্ছে পেইং সারফেস ক্লাস এটা বলা আছে। আ এরপর এখানে আরেকটা বিষয় আছে যে হচ্ছে আ বোল্টে যে আমরা কানেকশন করব সেটার বিয়ারিং স্ট্রেংথ যেটা আছে সেটার বোল্ট থাকার কথা কানেকশনের, এটা কানেকশন টাইপ থাকার কথা। ফ্রেইং সারফেস, ওই সারফেসের মানে কানেকশন সারফেসের একটা স্ট্যান্ডার্ড আরকি ক্লাসে। মানে কনট্যাক্ট সারফেসের যে কনট্যাক্ট সারফেসে তার একটা মানে এগুলো স্যার এর ভিতরে অনেক স্যার ঢোকা যাবে স্যার।
মানে স্যার হচ্ছে ধরেন আমি যদি মানে মানে ফ্রিকশন এর জন্য আমার একটা আমার ফার্স্ট টার্গেট থাকে ফ্রিকশন এ। বোল্টের উপর ঠিক আছে তো স্যার নাকি? ফ্রিকশন এ হচ্ছে আমার ১ম এ এটা পড়বে। ফ্রিকশন ফেইল করলে দেন হচ্ছে বোল্টে আমরা বোল্টের ক্ষেত্রে আমরা শুরুতে যাব না। আমাদের মানে আ স্যার ঠিক আছে স্যার? এই যে স্লিপ ক্রিটিক্যাল এর ক্ষেত্রে ওটা স্লিপ করে ওটা আমাদের ওটা ১ম এ ফেইল করবে। ঠিক বলছি কি স্যার? আছে। ঠিক আছে স্যার তাহলে আমরা সামনে যাই। আ এটা যেটা বললাম বোল্ট হোলের ক্ষেত্রে নমিনাল বিয়ারিং স্ট্রেংথ এর একটা লিমিটেশন আছে। এটা এক্সিড করা যাবে না। এটা খেয়াল করতে হবে। সেismic ইয়ের ক্ষেত্রে আমরা খেয়াল রাখবো এটা কানেকশনটা। স্যার, স্যার বলেন স্যার। স্যার, স্যার এটা হচ্ছে স্যার আমরা যখন ফ্রিকশনে আমরা যখন দিয়ে রাখবো, বোল্টে তো শুরুতেই স্যার টেনশন আসবে। বোল্টের যে বিয়ারিংটা ওটা তো আগে কাজ করার ১ম এই তো বোল্টে স্যার টেনশনটা ১ম এ আসবে। ফ্রিকশন যেহেতু আমরা রাখতেছি যে এখানে স্লিপ ক্রিটিক্যাল যেহেতু বলতেছি ১ম এ স্লিপ ক্রিটিক্যাল হবে। ওটা আগে স্যার হবে। সুতরাং ওটাই করার জন্য আমাদের বোল্টটা টেনশনে রাখতে হবে স্যার। ঠিক আছে কি স্যার? হ্যাঁ। হুম। মানে আমি যত টাইট করব তত তো টেনশন আসবে বোল্টে। ওই এটা করার ফলে টাইট করার ফলে ওই বোল্টে টেনশন আসবে। মানে শুরুতে টেনশন আসবে এবং হচ্ছে প্লেট গুলো যে কানেকশনটা সেটা কি বলবো ওটা এখানে হচ্ছে ফ্রিকশন কাজ করবে একটা। আচ্ছা, তারপরে আরেকটা জিনিস খুব ইম্পোর্টেন্ট সেটা হচ্ছে লোড শেয়ারিং প্রভিশন। এটা হচ্ছে ওই বা ওই যে একটু আগে যেটা বললাম নর্থ রিজ আর্থকুয়েক এর আগের যে কানেকশনটা ছিল সেখানে দেখা গেছে যে আমরা একই কানেকশন যখন দিছি তখন ওখানে দেখা যাচ্ছে ভার্টিক্যাল শিয়ার জন্য যদি ফর এক্সাম্পল আমি ধরি, শিয়ারটা হচ্ছে দেখা যাচ্ছে বোল্টও নিচ্ছে, ওখানে আবার আমরা ওয়েল্ড করে দিচ্ছি। এর ফলে যখন আর্থকুয়েক হচ্ছে তখন বিহেভিয়ারটা আসলে ঠিকই থাকে না। দেখা যায় বোল্ট হয়ে যাচ্ছে বা কানেকশন ওটা আসলে ঠিক ডাক্টাইল বিহেভ করে না ওয়েলটা। হ্যাঁ, হ্যাঁ। তো সুতরাং আমরা যদি শেয়ার হ্যাঁ, তো লাভ হইল না তো আসলে। তো ২ টা তো আমরা যে ভাবতেছি এতটুকু শেয়ার নিবে এটা তো হয় না। তো ঐজন্য ওই আর্থকুয়েক এর পরে আ য আ যখন কানেকশন গুলা করা হইছে তখন করে রিভিশন আসছে। তখন এই যে এই জিনিসগুলা ক্যানসেল হুম। কালেক্টর গুলো আসলে সেভাবেই করতে হবে। হ্যাঁ, স্যার ঠিক আছে। তো এটা ঐজন্য ওই ইয়ের পরে যে কোডগুলো রিভিশন হয়েছে সেখানে হচ্ছে এই প্রভিশনটা ঢোকানো হয়েছে যে একই ফোর্সটা যেন আমরা শেয়ার না করি। ফোর্স যেন শেয়ার না করি এটা প্রভিশন করা হয়েছে। পরে এই যে যেমন বললাম এখানে ক্যান্টিলিভার একটা ইয়ে আছে। এখানে শেয়ারটা কিন্তু আমরা দেখতেছি বোল্টে নিচ্ছে। কিন্তু এখন যদি আমরা ওই ওয়েব ইয়েতে ওয়েল্ডিং ও দিয়ে দেই বা হচ্ছে ওয়েল্ডিংটা আমরা করি তাহলে আসলে ওই শেয়ারিংটা ঠিকমতো হবে না। seismic পারফরম্যান্স টা তখন ভালো মতো হবে না। তো এইজন্য যেকোনো একটাই করা বলছে। ওয়েল্ডিং করলে আমরা ওয়েল্ড দিয়ে চালাবো অথবা মানে ডিফারেন্ট ফোর্স আমরা করতে পারি। হয়তো মোমেন্টটা আমরা হয়তো এমন হতে পারে যে মোমেন্টটা আমরা ওয়েল্ডিং দিয়ে নিলাম আর শিয়ারটা বোল্টে নিলাম। সেটা সমস্যা নেই। সেইম ফোর্স যেন শেয়ারে না দেয়। এটা আরকি একটা রেস্ট্রিকশন করা আছে। সেকশন ডাক্টাইল আমরা চাই। সেকশনটা যেন ডাক্টাইল বিহেভ করে। তো সেকশন ডাক্টাইল বিহেভ করতে গেলে দেখা যায় যে আমাদের বাকলিং, লোকাল বাকলিং এগুলো যেন না হয়। টেনশন এবং বোথ কম্প্রেশন ২ টা রেঞ্জেই যেন আমাদের ওই আ মানে ভালো বিহেভ করে সেজন্য আমরা ইল্ডিং টা যেন হয়।
কিন্তু টেনশনের ক্ষেত্রে দেখা যায় অনেক সময় সমস্যাটা কম হয়। কিন্তু কম্প্রেশনের ক্ষেত্রে ওই যে বাকলিং ইস্যুগুলা, লোকাল বাকলিং ইস্যুগুলা চলে আসে। এইজন্যই কমপ্লেক্স সেকশনের ধারণাটা চলে আসছে। তো আমাদের নরমাল স্টিলের ডিজাইনের ক্ষেত্রে যেটা আমরা করি হচ্ছে কমপ্লেক্স সেকশনের কিছু ক্রাইটেরিয়া আছে। কিন্তু সাইজমিক প্রভিশনের ক্ষেত্রে দেখা গেছে ওই ক্রাইটেরিয়াটা আরেকটু রিজিড করা হয়েছে। সেটা আমরা সাইজমিক্যালি কম্প্যাক্ট বলি। এটা হচ্ছে বিএনবিসি তে আমাদের যেটা দেওয়া আছে সেটা হচ্ছে এএসসিআই ৩৪১-৫ ছিল যেটা। সেটা অনুযায়ী করা হয়েছে। তো ওই সময় যেটা ছিল, ওই সময় আচ্ছা আমি একটু দেখাই। এই যে এই সময় হচ্ছে এই যে ল্যামডা সাব পি যেটা আমাদের নরমাল যেটা প্রভিশন আছে সেটা ল্যামডা সাব পিএস সাইজমিক্যালি কম্প্যাক্ট এটা তখন ঢোকানো ছিল। পরবর্তীতে এএসসিআই হচ্ছে ১৬ প্রভিশনগুলো এবং তার পরবর্তী প্রভিশনগুলোতে যেটা হয়েছে মোমেন্ট যে কানেকশন ফর এক্সাম্পল আমরা যদি তার সেখানে ক্লাসিফাই করার যে অপশনটা সেখানে আর কি রাখা হয়েছে। যেমন এখানে আমরা দেখতেছি যে আগের প্রশ্নগুলোতে ল্যামডা সাব পিএস সাইজমিক্যালি কম্প্যাক্ট রাখার জন্য যে বি/টি রেশিও গুলা উইথ থিকনেস রেশিও যেগুলো সেগুলো একটা রেঞ্জ দেওয়া হয়েছে যে এর চেয়ে উপরে যাওয়া যাবে না। স্লেন্ডারনেসটা যেন এর চেয়ে বেশি না হয়। কিন্তু সাইজমিক্যালি মানে তো এটা এসএমএফ ও হচ্ছে সাইজমিক্যালি আবার আইএমএফ ও সাইজমিক্যালি এরকম বিহেভ করবে। কিন্তু ওই ক্লাসিফিকেশনটা ছিল না। কিন্তু ১৬ র পরে গিয়ে এটা ক্লাসিফিকেশনটা করে এই যে এখানে আমরা দেখতেছি ল্যামডা সাব এইচডি, ল্যামডা সাব এমডি, হাইলি ডাক্টাইল মেম্বারস বা মডারেটলি ডাক্টাইল মেম্বার যেটা আমরা এসএমএফ, আইএমএফ হিসেবে চিন্তা করতে পারি। ডাইরেক্ট বলা নাই, বাট ওইটা দিয়ে কিছুটা ধরা যাচ্ছে। এইটা আরকি পরবর্তী প্রভিশনগুলোতে রাখা হয়েছে। আমাদের বিএনবিসি তে নাই। কারণ আমরা বিএনবিসি যেহেতু হচ্ছে আগেরটাতে করা হয়েছে। হুম, হুম। না বিএনবিসি তে ওইটা না বলা আছে? আচ্ছা। মানে এইখানে ওই ক্লাসিফিকেশনটা তো ছিল না। আগেরবার ছিল ল্যামডা সাব হুম। ওইটাই মানে আমি সেটাই বললাম যে ওখানে তো বলা আছে কিন্তু এইভাবে আ আলাদা করে চার্ট করে বলা নাই। হ্যাঁ, জাস্ট বলা আছে। সেপারেট। তো কম্পেন টেস্ট পাস করে নাই। সফটওয়্যারে চেক করার সুযোগটা আছে। স্যার কম্প্যাক্ট আচ্ছা এখানে এটা আমি শুধু কম্প্যাক্টনেসটা আমার ইয়ের সাথে আসে। স্টিফেন আনস্টিফেন্ড এর বিষয়টা হয়তো আসবে। কিন্তু কম্প্যাক্টনেস এর বিষয়টা হচ্ছে আমাদের যে এলিমেন্ট গুলো থাকে এই যে ফর এক্সাম্পল হোয়াইট সেকশন ডাব্লিউ সেকশন বা বক্স সেকশন যেটা সেখানের উইডথ ওখানে যে এলিমেন্ট গুলা আমরা ওই যে এক একটা এলিমেন্ট ধরতে পারি সেগুলোর ওয়েট আর থিকনেস এর একটা রেশিও আমরা চিন্তা করি সেই থিকনেস রেশিও ওয়েট থিকনেস রেশিও যদি আমাদের বেশি হয়ে যাওয়া মানে কি থিকনেস কমা থিকনেসটা তো নিচে থিকনেস কমা এবং থিকনেস কমা মানে জিনিসটা আরো স্লেন্ডার হয়ে যাচ্ছে এই স্লেন্ডারনেসটা আমরা যত এই স্লেন্ডারনেস উপর ডিপেন্ড করে আমরা কম্প্যাক্টনেস ডিফাইন করি এই টার্মিনোলজিটা এরকম আর কিছুটা এইখানে যেটা আমি দেখাইছি এখানে নরমাল আমরা চিন্তা করি স্লেন্ডার মোমেন্ট রোটেশনের বিহেভিয়ারটা আমরা সাইজমিক্যালি কম্প্যাক্টে একটু বেটার চাই ঠিক আছে এখানে সাইজমিক্যালি কম্প্যাক্টে যেটা দেখানো হয়েছে যে আমাদের ফুল সেকশনটাই হচ্ছে ইল্ড আসতেছে কিন্তু নরমাল স্লেন্ডার এলিমেন্টের ক্ষেত্রে কিন্তু অনেক সময় দেখা যায় যে স্লেন্ডার সে সুতরাং ইনালাস্টিক বিহেভিয়ারটা আসতেছে না সুতরাং সেকশনের টপ ফাইবার থেকে একদম বটম ফাইবার পর্যন্ত ইল্ডে টপ ফাইবারও আসলে ইল্ডে যায় না কিন্তু আমাদের সাইজমিক্যালি কম্প্যাক্ট যেটা আমরা বলতেছি সেখানে আমাদের হচ্ছে টপ টু বটম হোল ইনিলাস্টিক বিহেভিয়ারটা আমরা চাচ্ছি সুতরাং প্রতি টপ থেকে ফুল সেকশনটা আমাদের ইনিলাস্টিক এফওয়াই জেনারেট করবে অ্যাট লিস্ট
এরপরে যেটা আসবে যদি আমরা স্ট্রেংথ আপ সেকশনের যে উইডথ থিকনেস রেশিওটা হ্যাঁ, এই যে এটা হচ্ছে বিভিন্ন ধরনের ইয়ে ক্ষেত্রে আমি এটা স্যাম্পল নিয়ে আসছি। এটা হচ্ছে কোডে বলা আছে এগুলো। আর সিকোয়েন্সার হচ্ছে দুই পাশে যে সাপোর্ট যদি থাকে, যেমন হচ্ছে এই যে আমরা যদি দেখি এইখানে আই সেকশন যদি চিন্তা করি, এই আই সেকশনের মাঝখানে যে ওয়েবটা এটা কিন্তু স্টিফেন্ড। ওর দুই পাশেই আমাদের সাপোর্ট কানেকশন করা আছে। আর এইখানে যে ফ্লেন্সটা দেখতেছি, ফ্লেন্সটা কিন্তু আনস্টিফেন্ড এলিমেন্ট। দুই পাশে ফ্লেন্সটা আনস্টিফেন্ড। এখন এটা মনে হয় আসবে সামনে। আচ্ছা, আমি একটু সামনে প্রসিড করি। এখানে এই যে যেটা বললাম যে এখানে সাইজমিক্যাল কম্প্যাক্ট হলে যেটা হবে যে আমাদের ইল্ডের যে রোটেশন যেটা আসতেছে তারপরও একটা সিগনিফিকেন্ট অ্যামাউন্ট আমরা রোটেশনাল ক্যাপাসিটি পাচ্ছি এর ক্ষেত্রে সাইজমিক্যাল কম্প্যাক্ট বা ওইরকম যদি কম্প্যাক্ট সেকশন আমরা নেই, এর ফলে কি হবে, ফুল সেকশনে আমাদের ইল যেতে পারবে। আচ্ছা, এটাই বললাম যে সাইজমিক্যাল কম্প্যাক্টের ক্ষেত্রে ল্যামডা সাব পিএস যেটা আমাদের এখনকার বিনবেস সেটা খুবই স্ট্রিনজেন্ট। আরো আমাদের চ্যালেঞ্জ রেশিওটা আমরা কম অ্যালাউ করি। আহ, আর এইগুলোর ক্ষেত্রে এসএমএফ আইএমএফ এর ক্ষেত্রে স্টোরি ড্রিফটে তারপর অন্যান্য কিছু লিমিটেশন বলা আছে যেগুলো কোডে অলরেডি আছে, এগুলো আমি বললাম না। মেম্বার ডাক্টিলিটি হচ্ছে মেম্বার ডাক্টিলিটি হতে আমাদের ডাক্টাইল ম্যাটেরিয়াল লাগবে, ডাক্টাইল সেকশন যেটা আমরা বলতেছি যে কম্প্যাক্ট সেকশন বা এগুলো সেগুলো লাগবে। আহ, কিছু ক্ষেত্রে আমরা ল্যাটারাল বেসিং দেই। আরেকটা মেম্বারটা ডাক্টাইল হতে বিহেভ করার জন্য আমাদের কানেকশনটা স্ট্রঙ্গার থাকতে হবে, ফ্রম দা মেম্বারের ইটসেলফ থেকে আমাদের কানেকশনটা স্ট্রঙ্গার থাকতে হবে। সেটা কিভাবে আমরা পরে দেখতেছি। এবং যখন মেম্বারটা ডাক্টাইল বিহেভ করবে তখন এই যে হিস্টেসিস লুপটা খুব ভালো ফ্যাট হবে এবং খুব প্রচুর এনার্জি এখানে অ্যাবজর্ব করবে। আমরা এটা এই বিহেভ পেয়েছি, এটা হচ্ছে টেনশন কম্প্রেশন দুদিকে আমাদের জন্য খুব হয়, তাহলে ডাক্টাইল বিহেভ করতে হবে। এই যেটা বললাম কানেকশনটা করার জন্য যেটা হয়, আমরা যখন কানেকশন ডিজাইন করি তখন আমাদের এক্সপেক্টেড ইল্ড স্ট্রেসের কনসেপ্টটা চলে আসে। দেখা গেছে যে আমরা যখন ডিজাইন করি যে ওয়াই ভ্যালু ধরে ইল ভ্যালু ধরে ফ্যাক্টরি থেকে যে রিভারগুলো টেস্ট করা হয় বা স্ট্রাকচার স্টিল যখন টেস্ট করা হয় তখন দেখা যায় তার ইল্ড স্ট্রেংথটা আরো হাই থাকে। হ্যাঁ, তো তখন সুতরাং আমরা যদি এফওয়াই যেটা হয়তো 36 কেএসআই বা 50 কেএসআই ধরে করতেছি, বাস্তবে তার বিহেভিয়ারটা হয়তো আরো বেশি হবে। যে যে দেখা যাচ্ছে 36 এরটা হয়তো দেখা যাবে হয়তো 50 বা হয়তো 45 এই রেঞ্জে গিয়ে আমরা করতেছি। এটা কি রেশিওতে হয় সেটা এক্সপেরিমেন্ট থেকে একটা টেবিল সাজেশন দেওয়া আছে, সেটা আমরা দেখব। তো সেই জন্য দেখা যায় কি যে আমরা যেইভাবে চিন্তা করতেছি সেইভাবে মেম্বারটা বিহেভ করে না বা কানেকশনটা সহ মেম্বারটা সেভাবে বিহেভ করে না। তো সেই জন্য আমাদের এটা এনশিওর হতে হবে যে কানেকশনটা যেন স্ট্রঙ্গার থাকে মেম্বার থেকে। এই জন্য আমরা যখন মেম্বারটা ডিজাইন করব তখন তো আমরা এফওয়াই ধরে ডিজাইন করতেছি। যখন কানেকশনটা ডিজাইন করব, কানেকশনটা ডিজাইন করার সময় আমাদের মাথায় রাখতে হবে মেম্বারটা অ্যাকচুয়ালি কি বিহেভ করতে পারে। অ্যাকচুয়ালি বিহেভ করতে পারে যেমন আর সাব ওয়াই যে ওই যে রেশিওটা আমরা বললাম 1.1 বা 1.2 সামথিং যেটা হবে। হ্যাঁ, 1.25 আমরা করে নেই যেমন সিমিলারলি সেরকম জিনিস এটা। তো সেই ক্ষেত্রে কানেকশনটা যখন ডিজাইন করব কানেকশন ডিজাইন ধরতে হবে যে ওই ফোর্সটা যেন হচ্ছে আরো মানে আসতেছে সেইভাবে ধরে আমরা ডিজাইন করব। এটা হচ্ছে বেসিক কনসেপ্ট। হ্যাঁ, দেওয়া আছে যে টেবিল দেওয়া আছে। কিন্তু এটা কি মেম্বার যেটা আমরা ইল্ডে চাচ্ছি সেখানে কিন্তু ওই আরওআই ফ্যাক্টরটা আসবে না। সিস্টেম ডাক্টিলিটি হ্যাঁ, মেম্বার ফেল করুক আমরা চাই। মেম্বার ফেল করুক মানে আমরা চাই মেম্বার ইল্ডে যাক আরকি। হ্যাঁ, জয়েন্টটা হলে সমস্যা আছে। কারণ আমাদের জয়েন্টে বা হলে যেটা যদি ওটা ইনভেস্টিক বিহেভ করবে, বাট আহ, আমরা চাই আমাদের টার্গেট থাকে ও যেন শিফট হয়ে মেম্বারের মধ্যে থাকে। ইভেন কলামেও তো আমরা করতেছি না, কারণ আমাদের কলাম যদি দেখা যায় কলামে যদি হিঞ্জ ক্রিয়েট হয় তাহলে স্টোরি মেকানিজম হয়ে যাবে, ফলে আমাদের হ্যাঁ হ্যাঁ এটা ইট ইজ যখন আমরা অ্যাকচুয়ালি বিহেভ যখন করবে তখন তো সে ফুল দেখা যাবে যে কানেকশন একই রকমই আসছে, সুতরাং খুব বেশি মানে যে কোনোটা রিস্কে থাকবে। হ্যাঁ, অবশ্যই অবশ্যই।
তো আমাদের ক্ষেত্রে দেখতে এ- স্যার একটু বলি, এই যে এইখানে যে টেবিলটা দেওয়া আছে এটা কিন্তু হচ্ছে ইউএসএ বেসড, ওরা যে মিল ফ্যাক্টরিতে মানে মিলে যে প্রোডাকশনের পরে ওরা টেস্ট করে, সেই টেস্টের পরে ওরা যে রেশিওটা পাইছে ওখান থেকে যে ডাটাটা আসছে, এখন বিএনবিসি আসলে কপি করছে, আর আমাদের ফ্যাক্টরিতে আসলে ওইভাবে মানে এই হয় কিনা, এই রেশিওটা আছে কিনা সেটা আমরা জানি না, কিন্তু বিএনবিসি যেহেতু অ্যালাউ করছে আমরা এটা হয়তো নিতে পারি স্যার। ফর্টি ফাইভ চলে যায় যদি স্যার একটু বেশি থাকে। বেশি থাকলে কিন্তু কনজারভেটিভ থাকতেছে, কারণ আমরা যখন কানেকশনটা ডিজাইন করতেছি তখন ধরতেছি যে ওটা হচ্ছে বেশি, হ্যাঁ। তো সুতরাং কানেকশনটা কিন্তু কম্পারেটিভলি স্ট্রং হচ্ছে, মানে আমাদের ইলাস্টিকই থাকবে, যেটা আমাদের মেইন। হ্যাঁ সেটাই আছে। হ্যাঁ, মানে অ্যাটলিস্ট গ্র্যাভিটি নিতে পারবে বা। আচ্ছা, এরপর আমরা আসি সিস্টেম ডাক্টিলিটি। সিস্টেম ডাক্টিলিটির ক্ষেত্রে আমাদের একটা মেজর টার্গেট যেটা হচ্ছে আরসিসি তো সেম, আমাদের ডাক্টিলিটি ডিমান্ডটা যেন ডিস্ট্রিবিউটেড হয়। হ্যাঁ, যেন কোনো একটা মেম্বার যেন ফেল না করলে, আমাদের ফেল করলে যেন আমাদের সিস্টেমটা কলাপস না করে, বা আমাদের যে ওই যে বললাম কলামের টপ বটমে যদি আমাদের হিঞ্জ ক্রিয়েট হয়ে যায় তাহলে আসলে তো ওই স্টোরিটাই আমাদের হয়ে যাবে, মেকানিজম ক্রিয়েট হবে। তো সুতরাং আমাদের মেইনলি হচ্ছে ইনস্টেবিলিটি যেন হয় স্টিলের ক্ষেত্রে, মেজর একটাই হচ্ছে ইনস্টেবিলিটি যেন কোনোভাবেই না হয়, এবং আরেকটা হচ্ছে স্টিল নিজেই যেহেতু খুব লাইট ওয়েট বা এটা আরসিসি যেমন খুব আম, ই এলিমেন্ট গুলো খুব স্টকি বা খুব সুতরাং তার একটা স্টিফনেস থাকে, রিজিডিটি থাকে, কিন্তু স্টিলের ক্ষেত্রে কিন্তু আহ, যদিও বেশি, কিন্তু হাওয়ার তার সেকশনের থিকনেস কম থাকার কারণে তার রিজিডিটিটা ওরকম পায় না সেখানে। সুতরাং কোনোভাবে যেন তার এমনভাবে ডিজাইন করতে হবে স্টিফেনার দিয়ে বা ব্রেসিং দিয়ে যেমনি হোক, কিন্তু হচ্ছে আমাদের যেন ল্যাটার রেজিস্ট্যান্স যেটা সেটা যেন আমাদের ডিগ্রেড না করে। হুম। স্যার সাপোর্টের থাকলে মনে হয় এটা শো করে, মানে সাপোর্ট কন্ডিশনে যদি এমন স্টেবল হয় ওইটার ক্ষেত্রে সম্ভবত এটা শো করার কথা। ও- এটা এটা আমি আসতেছি। হ্যাঁ, এটা এটা হচ্ছে ওই যে আমি শুরুতে বললাম কন্ট্রোলড উপায়ে যে আমাদের থাকবে। আরসিসি তেও কিন্তু হচ্ছে হিঞ্জ হিঞ্জ করার জন্য ডেডিকেটেডলি যদি আমি হিঞ্জ করতে চাই তার ডিটেইলিং আছে। আছে। মানে রিবার গুলা কিভাবে বাঁকাইতে হবে সব ডিটেইলিং আছে।
আচ্ছা, এরপর আসি আমাদের এই যে যেটা বললাম একটু আগে যেন হচ্ছে আমাদের পারফরম্যান্সটা যেন আমরা তো ধরে নেই ইলাস্টিক প্লাস্টিক ধরে নেই। কিন্তু আমাদের যেন নেগেটিভ ব্রিটল তো হবে না। অবশ্যই নেগেটিভ যেন পোস্ট ইলাস্টিক স্টিফনেস টা যেন নেগেটিভ না যায়। উপরে যেতে পারে এটা তো স্বাভাবিক এবং ইলাস্টিক প্লাস্টিক তো ধরে আমরা ডিজাইনই করি। সুতরাং সমস্যা নাই। কিন্তু নেগেটিভ যেন না হয়। হ্যাঁ? সিস্টেমটা এমনভাবে থাকতে হবে, প্রপোর্শন করতে হবে যেন ইল্ডিং টা স্প্রেড করে। এই যে এখানে যেটা হচ্ছে বাম পাশে যেটা দেখছি আমরা স্টোরি মেকানিজম ক্রিয়েট হয়ে গেছে কলামের টপ বটমে হিঞ্জ ফর্ম করছে সুতরাং এটা কিন্তু আমাদের ফেল করতেছে কিন্তু ডান দিকে যেটা হচ্ছে এখানে কিন্তু আমাদের ডেজার্ট লোকেশন যেটা বিমের দুই এন্ডে হিঞ্জ ক্রিয়েট হচ্ছে সুতরাং আমাদের কিন্তু এটা ডাক্তারিটা ডিস্ট্রিবিউট হয়েছে সবগুলো মেম্বারই আমাদের এখানে অংশ নিয়েছে সুতরাং এই ধরনের প্রপোর্শনিংটা আমরা এনকারেজ করি সেম এস আরসিসি গ্রাউন্ড ফ্লোরের কলামের বটমে হিঞ্জ হয়েছে এটা হবেই এটা অ্যাভয়েড করার নো সুযোগ ওটা না হলে তো ডিপ ইয়ে হবে না হ্যাঁ ওখানে হিঞ্জ মানে ওখানে যদি ইলাস্টিক বিহেভ করবে এটা গ্রাউন্ড ফ্লোরের বটম কলামের বটম এটা করবে গ্রাউন্ড ফ্লোরে না হলে তো স্টোরিটাই আমার ডিফ্লেশন হবে না ওটা হবে ওটা অ্যাভয়েড করার খুব সুযোগ নাই কিন্তু আমার যেন ওটা হচ্ছে কলাম ফেলের কারণ না হয় ওই লেভেলে আমার ই করতে হবে সেকশন ডিজাইন করতে হবে বেস প্লেট তো কানেকশন থাকে ওখানে ওটাই বিহেভ করবে ইলাস্টিক বিহেভ করবে ওটা হ্যাঁ, আমাদের ওই হিঞ্জটা যে এমন লেভেলের না হয় যে 4 স্টোরিটা হচ্ছে আমাদের একদম আমাদের যে লিমিটেশন আছে তার বাইরে চলে গিয়ে কোলাপস না করে ইনস্টেবিলিটি না হয় সেটা আমাদের মেইনটেইন করতে হবে। কিন্তু ওটা এভয়েড করার সুযোগ নেই। আ আমি এক্সাম্পল হিসেবে মোমেন্ট ফ্রেমটা শুধু দেখেন। আচ্ছা অন্যগুলোতে কিছু আছে। সামনে রাখছি কয়েকটা। বেশি বুঝতে হয়। হ্যাঁ, একটু ডিফারেন্ট। আচ্ছা, আচ্ছা। তাহলে আমি এটা যেটা বললাম একটু আগে যে আমাদের ডাক্টিলিটি মেম্বার ডাক্টিলিটি দরকার, তারপর ম্যাটেরিয়াল ডাক্টিলিটি দরকার, সেকশনটা ডাক্টিলিটি চাই আমরা, পুরা সিস্টেমটা যেন ডাক্টিল বিহেভ করে সেটা আমরা চাই। এই সবগুলো কম্বিনেশন হলে তাহলে আমাদের স্ট্রাকচারটা ওয়েল পারফর্ম করবে। আমাদের এই লোড রেজিস্টিং সিস্টেমটা মূলত হচ্ছে মোমেন্ট ফ্রেম, ব্রেস ফ্রেম স্যার যেটা বলল, প্লেট শিয়ার ওয়েল এটা একটু আনকমন বা খুব কম আমরা ইউজ করি বাট আমরা ইউজ করি। এছাড়া কম্পোজিট সিস্টেম সবগুলোতেই এসএমএফ, আইএমএফ আছে। ব্রেস্টের ক্ষেত্রে এটা কনসেন্ট্রিক হতে পারে, এক্সেন্ট্রিকও হতে পারে। আরেকটা স্পেশাল কেস আছে বাকলিং রেস্ট্রেন্ট ব্রেস ফ্রেম। বাকলিংটা ব্রেসের বাকলিংটা যেন আমরা এভয়েড করে আমরা ক্যাপাসিটিটা আরো বাড়াইতে পারি। টেনশন কম্প্রেশন বোথ সাইডে যেন আমরা ওই যে একটু আগে দেখালাম যে হচ্ছে হিস্টেসিস লুপটা যেন বোথ সাইডে ফ্যাট হয় সেটার জন্য আমরা বাকলিং রেস্ট্রেনার ইউজ করি মানে বাকলিংটা যেন রেস্ট্রেন করে এটা হচ্ছে টিপিক্যাল মোমেন্ট ফ্রেম মোমেন্ট ফ্রেমের ক্ষেত্রে আমরা গার্ডার ইল্ডিংটা প্রেফার করি কলাম কানেকশনের ক্ষেত্রে ফ্লেক্সার ইল্ডিং আর আমাদের মেইন টার্গেট থাকে কলামটা এবং কানেকশনটা যেন ইলাস্টিক থাকে এটা আমাদের মেজর টার্গেট মোমেন্ট ফ্রেমের ক্ষেত্রে আমি শুধু জেনারেল বলতেছি স্পেশাল ওটা আলাদা করতেছি এগুলো কোডে ইয়ে বলা আছে অ্যাজ ইউজুয়াল স্পেশালের ক্ষেত্রে হয়তো আর ভ্যালুটা বেশি তারপর মোর ইনএলাস্টিক বিহেভ এক্সপেক্ট করব আচ্ছা এটা মেকানিজমটাকে বলছি যে বিমে হিঞ্জ ক্রিয়েট হবে কলামে হবে আচ্ছা এটা হচ্ছে আমি একটু বলি এই যে স্যার যেটা একটু আগে বলতেছিল এই যে এখানে যদি ছবিটা অত ভালো বোঝা যাচ্ছে না এইখানে এটা কিন্তু বিমে হিঞ্জ ক্রিয়েট হয়েছে এই যে এখানে যে ডার্ক শেডটা দেখা যাচ্ছে এটার উপরে কালার ছিল পেইন্ট ছিল পেইন্টটা কিন্তু এই যে ই করার ফলে বারবার ই করার ফলে পেইন্টটা উঠে গেছে এবং শেডটা বোঝা যাচ্ছে হ্যাঁ এবং আরেকটা জিনিস যদি আমরা খেয়াল করি এখানে কিন্তু আরবিএস ইউজ করা হয়েছে এই যে রিডিউস বিম সেকশন এই যে এখানে একটা প্লেন্সটা আমরা দুই সাইডে উপর আপর রিডিউস করছি এবং এখানে ডেডিকেটেডলি আমরা এখানে সেকশনটা কমায় রাখছি যাতে হচ্ছে ফিল করলে ওই জায়গায় গিয়ে ফিলটা করে এটা স্যার যে একটু আগে বলতেছিল যেটা হ্যাঁ এরকম আমরা করি তো এটা আমাদের প্রেফার আর ডান দিকে যে ছবিটা দেখানো হয়েছে সেটা কিন্তু আমাদের কলামের
কলামে ফেল করছে। এটা কিন্তু আমাদের স্টোরি মেকানিজম ক্রিয়েট করে। এটা আমাদের হ্যাঁ, হ্যাঁ। হুম। প্লেটটা নাই কিন্তু কন্টিনিউটি প্লেটটা নাই এখানে। এখানে যে ইয়েতে এই যে বাম পাশেটা কিন্তু আছে। বাম পাশে যদি আমরা দেখা যাচ্ছে এই যে দেখা যাচ্ছে। এই যে হ্যাঁ, এখানে কিন্তু সেই কন্টিনিউটিটা নাই। এটা একটা মেজর কারণ। কিন্তু মোট কথা এই ধরনের কলামের ধরুন আমরা চাই না। কলাম তো আমরা ইলাস্টিক চাই। এবং হচ্ছে এই স্যার যেটা বলল কানেকশনটা আমরা চাই না। এগুলোর ফলে কিন্তু এই যে স্টোরি মেকানিজম গুলো ক্রিয়েট করে। আচ্ছা এটা হচ্ছে ওই কোড থেকে নিয়েছে। এটা হচ্ছে ওই সেম জিনিস। আ এখানে তো আমরা ইনডিউস করতেছি, এনকারেজ করতেছি। এখানে এই যে আমরা এটা কাইন্ড অফ ওই যে আমাদের যে স্ট্রাকচারাল ফিউজ আমরা যে ইউজ করি সেই কনসেপ্টটা। এই যে হাসনাইন যেটা বলতেছে মেইনলি আমি বলি এই যে এখানে এই যে আরবিএস টা দিছি আমার কিন্তু বিমের যে ক্যাপাসিটি দরকার আরবিএস সেকশনে যেন নিতে পারে সেই অবস্থায় আরবিএস দেব। তার মানে আসলে কিন্তু বিমের এই যে বাকি যে জায়গায় ফ্লেন্সটা বেড়ে গেল বা হলো তার ক্যাপাসিটি বেড়ে যাবে তখন কিন্তু ওর বাড়তি থাকতেছে। ওটা সমস্যা নাই। কিন্তু আমাদের যে জায়গায় যেটা দরকার ওইটা দিয়েই আমরা করব। মানে এখানে রিডিউসড অবস্থায় যেটা তখন যেন ফুল ক্যাপাসিটিটা থাকে। এটার ইফেক্ট ধরা পড়বে কানেকশনে গিয়া। এটা যেহেতু বাড়াই দিলাম সেহেতু কানেকশনটা আরো বেড়ে যাবে। মানে কিছুটা এরকম। হ্যাঁ, হিঞ্জ হলে তো লোড তো নিতে পারতেছে। গ্র্যাভিটি লোড তো মানে শেয়ার তো নিতে পারতেছে। আচ্ছা, এটা হচ্ছে ব্রেস ফ্রেম। এটা কনসেন্ট্রিক বেস ফ্রেম কারণ ওই যে এখানে আমরা এখানে বেশ কয়েকটা ক্যাটাগরি দেখানো হয়েছে। কনসেন্ট্রিক কারণ হচ্ছে এই যে এখানে বিমের সেন্টার লাইন আর যে ব্রেসিং এর যে সেন্টার লাইন একটা পয়েন্টে মিট করতেছে। তো এটা হতে পারে। আম কিন্তু ব্রেসিং এর একটা কর্নার আমার অবশ্যই কলামে জয়েন্টে থাকতে হবে। বিম কলাম জয়েন্টে থাকতে হবে। আর এক্সেন্ট্রিক বেস আচ্ছা এটা হচ্ছে বেস ফ্রেমের ক্ষেত্রে এই যে যেটা বলছিলাম যখন আম বেস ফ্রেম থাকে তখন কিন্তু বাকলিং রেস্ট্রেন্ট না করলে একটা ব্রেস যেমন আমি দেখতেছি হচ্ছে টেনশনে আছে কিন্তু আরেকটা ব্রেস কম্প্রেশনে বাকলিং করতেছে। তো এই জিনিসটা যখন আমরা এটা যেন এটাতে বাকলিং এ কম্প্রেশনও যেন বাকলিং না করে বা বাকলিংটা কন্ট্রোল করতে পারি সেটার জন্য কিন্তু বাকলিং রেস্ট্রেন্ট ব্রেস ফ্রেম আমরা ইউজ করি তখন। সেম মেকানিজম কিন্তু ওখানে একটা অ্যাডিশনাল আমার কিছু ফ্যাসিলিটি আমরা ফ্যাসিলিটেট করি। তো এখানে এই যে আ কলামগুলো থাকবে এটা কলামগুলো ইলাস্টিক থাকবে এটা আমাদের মেইন টার্গেট। আচ্ছা এখানে যেটা আছে কনসেন্ট্রিক্যালি ব্রেস ফ্রেম সেখানে হচ্ছে ব্রেসটা ইল্ড করবে সেটা আমরা চাই। আর ব্রেস কম্প্রেশন মানে তার এনার্জি ডেসিপেশন মেকানিজমটা কি? ব্রেসটা ইল্ডে যাবে, কম্প্রেশনে বাকলিং করবে।
মানে ব্রেসটাই আমাদের মেইনলি হচ্ছে ডাক্টাইল ম্যাটেরিয়াল হিসেবে ইউজ করবে। আর বিম কলাম আমাদের এখানে ইলাস্টিক থাকবে। এটা আমাদের মেইন টার্গেট। এই যে এখানে যে ব্রেস যেগুলা আমি দেখাইছি সেগুলো ব্রেসগুলো আসলে স্ট্রাকচারাল ফিউজ হিসেবে কাজ করবে। এখানে যে নিচের দিকে যে ২ টা ছবি দিচ্ছি একটা কানেকশন ফেল করছে আরেকটা হচ্ছে বিম কলামে ইনইলাস্টিক দিয়ে মানে বিম কলাম হচ্ছে আ ই করছে কি বলে বাকলিং হয়েছে সেটা আমরা চাই না। হ্যাঁ, ব্রেসিং ডিজাইন স্যার ওটা আছে। ব্রেসিং হ্যাঁ, আছে স্যার। কারণ ফোর্স ট্রান্সফারেশন তো হবেই। মানে মোট কথা ব্রেসিং এর ঘাড়েই যেন যায়। এটা একটা বড় টার্গেট। এটার জন্য স্যার ডিজাইনের মানে বিভিন্ন ধরনের প্রভিশন আছে স্যার। ওটা স্যার আমি অত ডিটেইলস এ যাই নাই। কারণ ওটা তো এত গেলে স্যার আর টাচ করা যাবে না। হ্যাঁ, আছে স্যার আছে। অ্যাডজাস্টমেন্ট। তখন স্যার হচ্ছে কি ওই যে ব্রেসিং এটার ক্ষেত্রে ব্রেসিং এর যখন স্যার আমাদের ওই যে ওই কনসেপ্টটা স্যার যদি মনে রাখি যে মেম্বার ইল্ড করবে তখন আমাদের ব্রেসিং এর জন্য ই করতে প্রথমে ফেল করে ব্রেসটা তো সুতরাং ব্রেসিং এর স্ট্রেংথ তারপর প্রোগ্রেসিভলি অন্যটা বাড়াবো স্ট্রেংথ এইভাবে আমরা ই করবো মানে হ্যাঁ ব্রেসিং এর স্ট্রেংথটা অ্যাডিকুয়েট থাকবে কিন্তু তার থেকে অন্যগুলো সেভাবে বাড়বে হুম স্টোরি ড্রিফট লিমিট এইটা অত ডিটেল দেখি নাই কিন্তু এখানে তো আচ্ছা, এখানে ব্রেস্ট ফ্রেম কিছু ইনস্ট্যান্টিভ দেখানো হয়েছে। এক্সেন্ট্রিক ব্রেস্ট ফ্রেমটা হচ্ছে ওই মানে ব্রেসিং এর যে সেন্টার লাইন সেটা একটা পয়েন্টে বিমের সেন্টার লাইন এসে মিট করে না। তো এইখানের ক্ষেত্রে যেটা হয় এক্সেন্ট্রিক ব্রেস্ট ফ্রেমের ক্ষেত্রে এই যে স্যার যেটা একটু আগে বলছিল বেশ কিছুক্ষণ আগে সেটা হচ্ছে ওই যে এখানে মাঝখানে যে লিংক এলিমেন্টটা এখানে লাল কালিতে আমি দেখাইছি এইটা হচ্ছে স্ট্রাকচারাল ফিউজ হিসেবে কাজ করে। এই লিংকটা হচ্ছে শিয়ার অথবা ফ্লেক্স দ্বারা ফেইল করবে। এইটা আমরা এনকারেজ করি। ঠিক আছে? আদার এলিমেন্ট মানে এই যে বিম কলামে যেগুলা সেগুলা আমাদের ইলাস্টিক থাকবে এটা আমরা চাই। এই যে ছবিটা দেখানো হয়েছে। বাকিগুলা কিন্তু এখানে ইলাস্টিক আছে। শুধু আমাদের ওই ওই লিংক এলিমেন্ট যেটা আমরা বলতেছি সে হ্যাঁ, ইবিএফ এর হ্যাঁ, হ্যাঁ। তার মানে ক্যাপাসিটিটা আমাদের এখানে ভালো। ডাক্টিলিটি এখানে হচ্ছে বাকলিং রেস্টুরেন্ট বেস ফ্রেমের একটু ছবি দেখাচ্ছি। সেটা এই যে বাম পাশে দেখাচ্ছি লাল কালিতে দেখা যাচ্ছে এটা কিন্তু বাকলিং সে রেস্টেইন করতে পারছে না। কিন্তু এই ডান পাশে যখন আমি বাকলিং রেস্টেইন মেকানিজমটা ইন্ট্রোডিউস করতেছি, বিআরবি করতেছি তখন কিন্তু ইল্ডিং কি বলে পারফরম্যান্সটা আরো বেটার হচ্ছে। আচ্ছা এই যে এখানে আমি শুধু একটা কথা বলি, এই যে বাম পাশে যে আমরা ডায়াগ্রামটা সিস্টেসিসটা দেখতেছি এটা কিন্তু কনভেনশনাল ব্রেসের ক্ষেত্রে। এর কম্প্রেশনে কিন্তু খুব ফ্যাট নাই। মানে ওখানে এনার্জি অ্যাবজর্ব করা কম্প্রেশনের জন্য যখন তখন কিন্তু ক্যাপাসিটিটা মানে এনার্জি অ্যাবজর্ব করাটা কমে যাচ্ছে। কিন্তু এখানে বাকলিং রেস্ট্রেইন ইউজ করলে কিন্তু আমাদের ২ পাশেই কিন্তু আমাদের খুব ভালো এনার্জি অ্যাবজর্ব করতেছে। টেনশন, কম্প্রেশন বোথ। তো এটাই আমাদের একটা বেনিফিট। সুতরাং এই কারণে আমাদের যে ভালো পরিমাণ আমরা এনার্জি অ্যাবজর্ব করতে পারি। আচ্ছা, এইটা হচ্ছে বাকলিং রেস্ট্রেইন বেস ফ্রেমের ক্ষেত্রে আমরা চাই ওই একই সেম জিনিস। ব্রেসিং এর ইল্ডিং হবে। কলাম-টলাম যেন নাই হয়। এইখানে আমরা এটা হচ্ছে স্পেশাল ট্রাস মোমেন্ট ফ্রেম উপরে ট্রাসটা আছে। এই ক্ষেত্রে আমরা এই যে মাঝখানে কিছু স্মল রিজিয়ন আমরা হচ্ছে স্পেশাল সেগমেন্ট থাকে সেটা হচ্ছে আমরা চাই ইনএলাস্টিক বিহেভ করুক। কিন্তু বাম পাশে কলাম এবং বিমের নিয়ারেস্ট জোন কানেকশনের সাথে যেগুলো আছে সেইটুকু অংশের জন্য আমাদের ইলাস্টিক থাকে। এই যে প্লেট শিয়ার হলে একটা ছবি দিয়েছি। এটা আমরা একটু কম ইউজ করি। আমরা ব্রেসিংটা বেশি ইউজ করি এর ক্ষেত্রে। এটা স্যার প্লেট শিয়ার এটা স্যার
তখন স্যার ডেপ দিতে গেলে অনেক খরচ, আনইকোনমিক হয়ে যায়। হ্যাঁ, অনেক আনইকোনমিক। হ্যাঁ। এই যে এই জায়গাটা স্যার। হিঞ্জ ফর্ম মানে হচ্ছে ওই সেন্টারের জোনটা হচ্ছে ইনএলাস্টিক বিহেভ করবে, ওইটা আমরা চাই। মানে একটা জোন জুড়ে। আচ্ছা আচ্ছা স্যার, এই যে এখানে এই যে বাম পাশে যদি দেখি স্যার, এই যে যেমন ফর এক্সাম্পল এই যে বাম দিকে একটা ওই যে সার্টেন জোনটা কিন্তু আমরা এখানে ডায়াগোনাল এলিমেন্ট গুলা রিডাকশন করে দিয়েছি, এরকম একটা মেকানিজম হতে পারে। আচ্ছা, এটা স্যার আমি এএসসি থেকে নিয়েছি ছবিটা। স্যার হতে পারে এখানে এখানে কিছু একটা মেকানিজম হতে পারে, এখানে কিন্তু আরবিএস ইউজ করছে, বা এখানে এই জায়গায় হতে পারে এই দুইটা, এই যে হিঞ্জ যেহেতু দিয়েছে এখানে আরবিএস বা অন্যান্য কোনো মেকানিজম ইউজ করতে পারে। ইনারস্টিক। না স্যার যেটা বলতে চাচ্ছিল, এটা কিভাবে এটা আমরা ইমপ্লিমেন্ট করব সেটা বিষয় স্যার বলছে। বিহেভটা করব। আরেকটা স্যার, এটা আমি যেটা বললাম এটা হতে পারে এখানে এই জায়গাগুলো যদি আরবিএস দিয়ে দেই, তারপরে এখানে একটা আমরা ইনহেরেন্টলি একটা উইক জোন আমরা তৈরি করে রাখলাম এই 4টা পয়েন্টে। তো সেটা বা অন্য কোনো মেকানিজম হতে পারে। কিন্তু এখানে ডায়াগোনাল এত বেশি দিয়েছে এটা স্যার আমি নট সিওর এটা। ঠিক আছে। কলাম স্ট্রেংথের কিছু রিকোয়ারমেন্ট আছে, সেগুলো কোডে বলা আছে, আমি এখানে খুব বেশি আনলাম না। কলাম স্প্লাইসের রিকোয়ারমেন্ট আমি আনি নাই, এটা কোডে বলা আছে, দেখে নিলেই হবে। এখানে শুধু একটা পয়েন্ট হচ্ছে ডেফিনেশনটা আমি দিয়ে দিই, এই যে আমরা যে সফটওয়্যার যখন করি তখন হচ্ছে কিন্তু এই যে সেন্টার লাইন ধরেই করা হয়, তো ফলে বাস্তবে যখন আমরা স্টিল সেকশনটা দিই তখন হচ্ছে এই যে এই জায়গায় আমি যে দেখাইছি এখানে কিন্তু একটা মানে মেম্বারটা ওইরকমই না, মানে আমাদের কিন্তু ডিসকন্টিনিউটি আছে, মানে সুন্দর সেন্টার লাইন বরাবর সেরকম না। এই কারণে এই যে মিসিং যে ডায়াগ্রামের যে অংশটা, এই জায়গায় যে শিয়ারটা কাজ করে আমাদের ওই যে প্যানেল জোনটাতে, এই যে প্যানেল জোনটাতে শিয়ার মানে এইটাকে আমরা প্যানেল জোন শিয়ার বলি। এই যে এই সংক্রান্ত প্রভিশনগুলো কোডে আছে। আমি জাস্ট এই ডেফিনিশনটা করলাম যারা আছে এটা দেখার জন্য, ওইটা কিভাবে আসে। এটা প্যানেল জোন শিয়ারটা এই যে এই যে প্যানেল জোনটা, প্যানেল জোনটাতে এই যে শিয়ার ডিসকন্টিনিউটির কারণে যে আমাদের এই যে শিয়ারটা যে ডায়াগ্রামটা হচ্ছে, এই শিয়ারটা তখন প্যানেল জোনে আসতেছে। এইটা প্যানেল জোন এর ক্ষেত্রে আমরা মডেল করতে পারি। প্যানেল জোনটা যখন সফটওয়্যার করব সেটা মডেল করার অপশন আছে। হাউএভার আমরা এটা দেখা গেছে যে সাফিসিয়েন্টলি অ্যাকুরেট যদি আমরা হচ্ছে এটা সেন্টার লাইন ধরেই করি, আ সমস্যা হয় না। নরমাল রেগুলার কেসে। রেগুলার কেসেই হয় না। সুতরাং নেগলিজিবল এরর ফর টিপিক্যাল স্প্যানস। টিপিক্যাল স্প্যানস এর ক্ষেত্রে এটা যদি আমরা রিজিড এন্ড অফসেট 0 ধরে করি, দ্যাট ইস মোর অর লেস আমাদের অ্যাকুরেট মডেল থাকে। সুতরাং এই যে মডেল করে করতে হবে নট নেসেসারি। বাট স্পেশাল কেস অবশ্যই করতে হবে। প্যানেল জোনের বিম টু কলাম থিকনেস, প্যানেল জোনের রিকোয়ার্ড থিকনেস, এগুলা কোডে প্রভিশন বলা আছে। এগুলা আমরা এগুলা এই ইনাস্টিক বিহেভ করবে কিভাবে এসএমএফ এ, সেগুলো আসলে আরসিসির সাথে মিল আছে, আমি এগুলা অ্যাভয়েড করি। আচ্ছা, এটা হচ্ছে বিম কলাম মোমেন্টের যে রেশিওটা, যেমন সিমিলার টু আরসিসি, এখানে ওই যে এম সাব পিসি বিম টপ বটমের যে কলামের যে মোমেন্টটা আসবে ইনলাস্টিক যেটা, এবং বিমের যেটা আসবে তার রেশিও মোটামুটি আমরা হচ্ছে 1 এর থেকে বড়, এটা আমাদের টার্গেট।
আমি যে প্রফেশনগুলো কয়েকটা নিয়ে আসছি অল্প কিছু, কোডে আরো অনেক আছে। এসএমএফ এরটা নিয়ে আসছি খালি শুধু আমি দেখানোর জন্য। এটাও সেম। আচ্ছা, এখন একটা গুরুত্বপূর্ণ জিনিস সেটা হচ্ছে প্রটেক্টেড জোন। প্রটেক্টেড জোন বিভিন্ন সময় টেস্টের কারণে দেখা গেছে, বিভিন্ন টেস্টের কারণে আসলে এই যে টেস্টগুলা বলতেছি এগুলা বেশিরভাগই হইছে হচ্ছে ওই নর্থ ইস্ট আর্থকুয়েকের পরে। তখন অনেক কানেকশন ফেইল করছে এবং সেগুলোর কারণে আ এটা হচ্ছে তো আসে না, এটা হচ্ছে NEHRP মনে হয় গাইডলাইন। ওরা একটা মেজর রিভিশন করছে। এটার উপর বেস কইরা AISC তে এগুলো অনেক কিছু অ্যাডপ্ট করে ফেলছে। ২০০০ কি বলে? এই যে ২০০৫ এর যে বা তার পরের ভার্সন 5 এ, হ্যাঁ। তো এগুলা চলে আসছে। এর আগে কিন্তু এত ডিটেইল এভাবে ছিল না। অনেক কিছুই ঢুকছে আসলে ওই যে নর্থ ইস্ট আর্থকুয়েক এর পরে তার জয়েন্ট গুলা ফেইলিউর গুলা আ রিসার্চ করার ফলে কিভাবে হইছে সেখান থেকে অনেক কিছু হইছে। সেটি আমাদের বিএনপিসি ঢুকে গেছে আরকি। বিষয়টা হচ্ছে যে আ আমাদের বিভিন্ন জোনে যেসব আমরা হচ্ছে আ ইনালিস্টিক বিহেভিয়ার চাই, দেখা গেছে কনস্ট্রাকশন এর প্র্যাকটিস এর কারণে অনেক আমরা বাড়তি এলিমেন্ট দিয়ে রাখি অথবা সেকশনের ডিসকন্টিনিউটি কি বলে? ডিসকন্টিনিউটির কারণে, ওয়েল্ডিং এর ম্যাল প্র্যাকটিস এর কারণে, আ সেকশন যেটা বললাম র‍্যাপিড চেঞ্জ অফ সেকশন এর কারণে কিছু পেনিট্রেটর ইউজ করতে পারি। কনস্ট্রাকশন এর প্র্যাকটিস এর কারণে ওই যে ইনালিস্টিক বিহেভিয়ার যেটা আমরা চাচ্ছি, ওইটা আসলে ওই জোনে আসে না। মানে আমাদেরই প্র্যাকটিসের ভুল কারণে বা ডিজাইনগত ভুলের কারণে এটার কারণে আসতো না। তো এই কারণে ওই যে যেই অপারেশন গুলো আমাদের ডিসকন্টিনিউটি ক্রিয়েট করে ওই জোনটাতে, সেটা যেন না করতে পারি আমরা। সেজন্য ওই জোনটাকে আমরা স্পেশালি প্রটেক্ট করি যেন এই ধরনের ডিস্টার্বেন্স গুলো না আসে। ওই জোনটাকে আমরা প্রটেক্টেড জোন বলি। মানে যেই জোনে আমরা হচ্ছে ইনালিস্টিক বিহেভিয়ারটা চাই, সেই জোনে যেন এরকম কোন ডিসকন্টিনিউটি না আসে। এটা হচ্ছে বাংলা কথা। এখন এখানে কয়েকটা প্রোডাক্টের জন্য এক্সাম্পল দেওয়া আছে যে মোমেন্ট ফ্রেমে হিঞ্জিং জোনটা আমাদের রাখতে হবে। লিংক যেটা একটু আগে দেখাইলাম। হ্যাঁ? এরকম বেশ কিছু আছে। একটা জিনিস খেয়াল রাখতে হবে যে আমাদের সবকিছু কিন্তু যেটা আমরা ইনালিস্টিক ডিফরমেশন হবে কিন্তু হওয়া মানেই যে আমরা ওটা প্রটেক্টেড জোন ধরবো তা না। যেমন আমাদের যে বিম কলাম প্যানেল জোন যেটা আছে সেটা কিন্তু ইনালিস্টিক বিহেভিয়ার হইতে পারে। কিন্তু এটাকে আমরা প্রটেক্টেড জোন হিসেবে আমরা করব না। আচ্ছা, প্রটেক্টেড জোনের গাইডলাইন কিছু বলা আছে। কি কারণে ডিসকন্টিনিউটি হচ্ছে? ফ্যাব্রিকেশন, ইরেকশন এর কারণে বা ট্যাক ওয়েল্ড রাখতেছি। কনস্ট্রাকশন এ যখন ওয়েল্ড করি তখন হচ্ছে বাড়তি ট্যাক ওয়েল্ড দিয়ে দিচ্ছি। সেটার কারণেও হতে পারে। ওই যে আমাদের যেমন হচ্ছে আরসিসি তে আমরা দেই কি বলে? মানে প্রটেক্টেড জোনটা যেটা আমরা ইল্ডিং টা মানে ইনার্সিক বিহেভ চাচ্ছি ওটা যেন ঐরকম বিহেভই করে অন্য কোনো ডিস্টার্বেন্স এর কারণে না হয়, এফেক্টেড না হয়। ওইটা প্রটেক্ট করাটাই হচ্ছে প্রটেক্টেড। কনস্ট্রাকশন এও আছে। কনস্ট্রাকশন এ আছে ডিজাইনে, হ্যাঁ, ডিজাইন তো অবশ্যই আছে। কিন্তু কনস্ট্রাকশন এও কিছু প্র্যাকটিস এর আছে। প্র্যাকটিস এর কারণে এই যেমন আগে যেটা ছিল যেটা বললাম, এই যে ট্যাক ওয়েল্ড দেয়া, ওই যে যখন আমাদের যে করে ফেললে তো ইফেক্ট পড়বে। হ্যাঁ, সমস্যা নাই। না অনেক সময় এই যে স্যার এই যে যেটা আরকি কনস্ট্রাকশন প্র্যাকটিস এর কারণে অনেক সময় এই যে বললাম যে ফর এক্সাম্পল এই যে ট্যাক ওয়েলটা দেয়। হ্যাঁ? ইরেকশন এর এই কি বলে ওয়েল্ডিং করার এখানে। কিন্তু পরে রিমুভ করতে হবে। রিমুভ করে ফেলতে হবে। এটা হলো আসল কথা। ঠিক আছে? এটা এই প্রোটেক্ট করতে হবে। যেন আসলেই ইনালিস্টিক বিহেভ করে। আচ্ছা, এখানে অনেক কিছু বিষয় আছে। মানে প্রটেক্টেড জোন বলে আমরা যেটা ডিফাইন করতেছি, প্যানেল জোনে ইনালিস্টিক বিহেভ আসতে পারে। কিন্তু সেটাকে আমরা প্রটেক্টেড জোন বলব না। প্যানেল জোনটা যেটা, হ্যাঁ, প্রটেক্ট জোন। কারণ ওটা তো আমরা ডেডিকেটেডলি ওটা ইনালিস্টিক বিহেভিয়ার এর জন্য ডিজাইন করব না। আচ্ছা, এইখানে প্রটেক্টেড জোনে আমরা হচ্ছে আচ্ছা, এখানে আমি কিছু এক্সাম্পল এ চলে যাই। আ এই যে এখানে যেমন হচ্ছে এই জোনটা যেটা আমাদের মূলত হিঞ্জিং হচ্ছে যেটা একটু বললাম। এই যে এখানে যে লিংক এলিমেন্টটা, ঠিক আছে? এখানে যে ব্রেসিং এর যে কানেকশন এ এই জায়গায় ব্রেসিংটা হচ্ছে মানে ইনার্সিক বিহেভ করে। আ এগুলো হচ্ছে কোড থেকে নিয়ে আসছি ছবি কিছু। আচ্ছা, এখানে একটা জিনিস দেখাই সেটা হচ্ছে ওয়েল্ড অ্যাক্সেস হোল। এটা খুবই ইম্পোর্টেন্ট জিনিস। এটার কারণে আসলে অনেক ফেইল হইছে আগে। ওয়েল্ড অ্যাক্সেস এর হোলের কারণে আগে যেটা হইতো যে যখন কনস্ট্রাকশন হতো ওয়েল্ডিং এর বা ওয়েল্ড অ্যাক্সেস হোলটা কি সেটাকে বলিনি। সেটা হচ্ছে এই যে যখন আমরা এই যে ডান দিকে যখনই দেখলাম, ডান দিকের ছবিটা এখানে যে কানেকশন এই যে মেম্বার যে প্লেটটা এবং এই যে ফ্লেঞ্জটা যেটা, ফ্লেঞ্জের মাঝখানে এই যে গ্রুপ জায়গাটা সেখানে তো ওয়েল্ডিংটা করব।
ওই কনস্ট্রাকশনের সুবিধার্থে মানে আমরা যে একসাথে যে এটা করতে পারি সেজন্য একটা হোল থাকে যেন আমরা ইলেকট্রোড বা অন্য দিয়ে আমরা ওয়েলটা করতে পারি সিমultaneously। তো ওই জন্য ওয়েল্ড অ্যাক্সেস হোলটা রাখা হইতো। কিন্তু এটার কোনো স্ট্যান্ডার্ড প্র্যাকটিস আগে ছিল না। এর ফলে কি হয়েছে আম এর ফলে দেখা গেছে এটার এই যে ওপেনিংটা বেশি বা করার কারণে বা সাইজিংটাই থাকার কারণে আ এটা ওই ওয়েল্ডের যে ক্যাপাসিটি তাতে ইফেক্ট ফেলছে। মানে সমস্যা হইছে। এই কারণে এইটা একটা গাইডলাইন দেওয়া হয়েছে এই ওয়েল্ড অ্যাক্সেস হোলটা। যেন এটা একটা নির্দিষ্ট রেশিওর বাইরে বা এরকম এই ইয়ের প্রপোর্শন এর বাইরে না যায়। তো রেস্ট্রিকশন করা হয়েছে এটা। এই এই যে বিএনবিসিতে স্যার এই যে এরকম আছে কোনটা কি করতে হবে কি রাখতে এটা একটা এরকম করলে দেখ পারফরম্যান্সটা বেটার হয়। এটা হচ্ছে প্রি কোয়ালিফাইড মানে আসলে টেস্ট করে করা হয়েছে তারপরে কিন্তু এই ডায়াগ্রামটা আসছে আসলে। বিএনবিসি তো শুধু কপি হয়েছে কিন্তু এটা টেস্ট করার পরে কিন্তু এটা আসছে। এখানে হ্যাঁ ওটা স্যার হ্যাঁ ওটারই ইফেক্টিভ আসছে। আর স্যার 2005 এর আগে কিন্তু ওই যে সম্ভবত নেহার ওরা হচ্ছে ওটাকে করছে এই কানেকশন গুলো ওখান থেকে স্যার এসি নিয়ে নিচ্ছে রেডি করছে 5 এ নিয়ে আসছে। আচ্ছা কিছু রেফারেন্স এখানে ওই যে যেটা এটা কথা বলতেছিলাম যে এখানে কিছু আছে এটা সাইজমিক প্রভিশন এএসসি আর ডিজাইন ম্যানুয়ালটা আমরা দেখতে পারি কিছু এক্সাম্পল করার জন্য সাইজমিক এএসসি এটা আছে প্রি কোয়ালিফাইড কানেকশন এই কানেকশন গুলা আমাদের যে সাইজমিক্যালি পারফরম্যান্স পরীক্ষিত অলরেডি যে টেস্টের ফলে সেগুলো প্রি কোয়ালিফাইড আছে সেগুলা কিছু কানেকশন প্রিডিফাইন্ড কানেকশন দেওয়া আছে আমরা ওইটা চাইলে ফলো করতে পারি এছাড়া এর বাইরেও আমরা যেতে পারি কিন্তু সেই ক্ষেত্রে টেস্ট মেথডে যেতে হবে এই যে এখানে অ্যাপেন্ডিক্সে কিছু বলা থাকে অনেক সময় যে অ্যাপেন্ডিক্স আমার খেয়াল নাই কোনটা যেন আছে যে অ্যাপেন্ডিক্স এন কিউ সামথিং ওখানে বলা আছে যে আমরা টেস্ট করে আমরা যদি করতে পারি তাহলে প্রি কোয়ালিফাইড আমরা নিলাম না কিন্তু ওটা টেস্ট করে যদি আমরা স্যাটিসফ্যাক্টরি পাই তাহলে আমরা কোড পারমিট করছে হ্যাঁ কিন্তু আমাদের এটা নিলে ভালো প্রি কোয়ালিফাইড নিলে ভালো আমাদের জন্য ঝামেলা কম আচ্ছা এখানে আমি হচ্ছে করার জন্য দুটা রিকমেন্ড করছি যে আমাদের এসেন্স হয়েছে যে সেখানে যে আমানত স্যারের দুটা ক্লাস হয়েছে সাইজমিক ইয়ের উপর ওইটা খুব এনরিচ ওটা একটু দেখতে পারলে ভালো এছাড়া এই যে ডাকটাইল ডিজাইন অফ স্টিল স্ট্রাকচার এটা একটু দেখলে ভালো এটা বা কিছু এক্সাম্পল করে দেওয়া আছে এখানে আমি দিয়েছি সবগুলা আমার কাছে নাই আমি কিছু দেখছি আচ্ছা ঠিক আছে আচ্ছা স্ট্যাবিলিটি অ্যানালাইসিস যেটা স্ট্যাবিলিটি অ্যানালাইসিস হচ্ছে আসলে অ্যানালাইসিস বলতেছে এই কারণে কারণ এটা আসলে স্ট্যাবিলিটি চেক করতে গেলে আসলে অ্যানালাইসিসটা হয়ে যায় মানে এরকম আর কি বিষয়টা মানে জিনিসটা ইন্টারকানেক্টেড টাইপের অ্যানালাইসিস কোনটা করব সেটা দেখতে গেলে আমার স্ট্যাবিলিটি অ্যানালাইসিস করতে হচ্ছে তো সুতরাং এটা হচ্ছে আমাদের একটু কানেক্টেড বিএনবিসি তে যে ৮টা আমাদের ডিজাইন বেসিসের কথা বলা হয়েছে সেইখানের মধ্যে ডিজাইন ফর স্ট্যাবিলিটি খুব ইম্পর্টেন্ট একটা জিনিস এই এটা আমাদের করতে হবে স্যার টেনে যাবো স্যার টেনে যাবো ১১টার মধ্যে শেষ করে দিলে তো হবে স্যার আচ্ছা ঠিক আছে আহ, আচ্ছা এখন মেথডস গুলো হচ্ছে আমাদের এই যে স্যার যেটা তখন বলতেছিল একটু আগে আমাদের স্ট্যাবিলিটি অ্যানালাইসিসের জন্য আমাদের ডিফর্ম জিওমেট্রিতে আমরা ইকুইলিব্রিয়ামটা কনসিডার করব এবং এইখানে আমরা আহ, অনেক কিছু কনসিডার করব যেমন হচ্ছে বিম কলামের ডিফরমেশন শিয়ার অ্যাক্সিয়াল ডিফরমেশন সবগুলো আমরা করব আমি একটু একটু পরে আসতেছি আবার এখানে আমাদের আছে স্যার এখানে 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 আছে স্যার অত কঠিন না স্যার আচ্ছা এএসসি তে মোটামুটি ৩টা স্ট্যাবিলিটি চেকের জন্য বা চেক আসলে বললাম যে ৩টা কানেক্টেড আসলে এটা আসলে অ্যানালাইসিস মেথড কিন্তু ওই যে স্ট্যাবিলিটি চেক করতে গেলে আসলে অ্যানালাইসিস গুলো হয়ে যায় আর কি করা হয়ে যায় তো ডিরেক্ট অ্যানালাইসিস মেথড ডিএম যেটা খুব লেটেস্ট না কিন্তু ডিএম এর পরে আবার সিম্পলিফাইড ফার্স্ট অর্ডার আসছে ইফেক্টিভ ব্লেন্ড মেথডটা আমরা সবাই পরিচিত যেটা
এই যে প্রথম শুরু থেকে এলএম ছিল, তারপর ডিএম আসছে, এটা সিম্পলিফাইড আর কনজারভেটিভ আর টু সেটা হচ্ছে আহ, ই কি বলে ফার্স্ট অর্ডার মেথডটা যেটা। আচ্ছা, আচ্ছা, ডিরেক্ট অ্যানালিসিস মেথডটা কোথায় কোথায় আছে আমি মোটামুটি স্লাইডে লিখে দিছি যে অ্যানেক্স কি আছে, চ্যাপ্টার সি তে বলা আছে, অ্যাপেন্ডিক্স কি আছে, প্রসিডিউর গুলো ডিটেইল বলা আছে। আমি হয়তো কিছু কনসেপ্ট গুলো শুধু বলবো, প্রসিডিউর ডিটেইলস যাওয়া সম্ভব না। আচ্ছা, ডিরেক্ট অ্যানালিসিস কি অ্যাডভান্টেজটা হচ্ছে এটা বলি। এটা হচ্ছে ইফেক্টিভ প্ল্যান কে যেটা যেটা একটু কনফিউজিং থাকে সব সময়, এইটা ক্যালকুলেট করতে হয় না। এটা খুব একটা গুরুত্বপূর্ণ জিনিস। আর একটা মোর অ্যাকুরেট রিপ্রেজেন্টেশন অফ ইন্টারনাল প্রসেস। এটা আসলে কি ডিরেক্ট অ্যানালিসিস মেথডে পি ডেল্টা যে সেকেন্ডারি ইফেক্টটা ভালো মতো ক্যাপচার হয়। আহ, কারণ ইফেক্টিভ লেন মেথডে কিন্তু আমরা ইফেক্টিভ লেন মেথড যে ইভলিউশনটা যে চিন্তা করি, যেমন আমাদের কোডে যেটা বলা আছে অ্যাম্পলিফিকেশন মেথড যেটা বি1 বি2 মেথড, সেখানে কিন্তু বেসিক্যালি পি ডেল্টা, স্মল ডেল্টা, লার্জ ডেল্টা এগুলো কনসিডার করা হচ্ছে। কিন্তু ওই মেম্বার যে ইমপারফেকশন যেটা বললেন, জিওমেট্রিক যেটা ইমপারফেকশন, যেটা ফ্যাব্রিকেশন ইরেকশনের সময় যে হতে পারে বা ফ্যাব্রিকেশনের সময়, ওইটা কিন্তু পুরোপুরি আসে না। যদিও মানে বেশিরভাগ ক্ষেত্রে বলা হয়েছে পি ডেল্টাটা ম্যান্ডেটরি। সেকেন্ড অর্ডার ইফেক্টের মধ্যে অনেকগুলো তো আছে জিওমেট্রিক ইফেক্ট, পি ডেল্টা ইফেক্টটা যেটা আমাদের কনসিডার করে সব সেকেন্ডারি মানেই ওটা করতেই হবে ম্যান্ডেটরি। কিন্তু ডিরেক্ট অ্যানালিসিস মেথডে অন্যান্য জিওমেট্রিক ইনফরমেশন ইমপারফেকশন যেটা সেগুলো চলে আসছে নোশনাল নোটের মাধ্যমে, যেটা আপনি বললেন ওগুলোর মাধ্যমে। যেহেতু আমাদের একটা ইরেকশন ফ্যাব্রিকেশনের কারণে যদি কোনো একটা ইনহেরেন্ট যদি কোনো একটা থাকে, অ্যালাইনমেন্টের যদি থাকে, তো সেই ক্ষেত্রে আমরা একটা ওইটার কারণে তো আমাদের লোডটা পড়বে ঘাড়ে। লোডটা যদি ঘাড়ে পড়ে, ওর যে ডিফ্লেকশনের কারণে মানে একটা মেম্বারটা অ্যালাইনমেন্ট যদি থাকে, মানে বাই ডিফল্ট যদি ইরেকশন ফেব্রিকেশন সময় যদি থাকে, তাহলে একটা অ্যাডিশনাল যে লোডটা পড়বে, লেটার লোড যেটা ডেটোরেট করবে, সেটা কিন্তু আমরা ওই যে নোটেশনাল লোড দিয়ে সেটাকে ক্যাপচার করে নিয়ে আসতেছি। সুতরাং ডিএম এ কিন্তু এটা ভালো একটাই আছে। ডিরেক্ট অ্যানালিসিস মেথডের মোটামুটি অ্যাপ্লিকেবিলিটি যেহেতু একটু মোর রিগোরাস, সুতরাং আমাদের অ্যাপ্লিকেশন স্কোপটা অনেক ওয়াইড। স্ট্যাবিলিটি আর প্রভিশন গুলো যে চ্যাপ্টার সি চ্যাপ্টার 7 এ বলা আছে। সেকেন্ড অর্ডার মেথডের মধ্যে আমাদের হচ্ছে যেটা আছে কোডে যেটা বলছে প্রেসক্রাইব করা আছে অ্যামপ্লিফাইড ফার্স্ট অর্ডার অ্যানালাইসিস মেথড। আসলে এটা ইলাস্টিক মেথডই, কিন্তু এখানে হচ্ছে পি ডেল্টার এফেক্ট দুইটা ঢুকায়া দুইটা ফ্যাক্টর দিয়ে মাল্টিপল করে আমরা হচ্ছে অ্যামপ্লিফাইড মেথড বলছি। এটা আসলে ওই ইফেক্টিভ লেন মেথড যেটা ইএলএম, ইএলএম এরই হচ্ছে একটা ইভলিউশন আসলে। কারণ এখানে ইফেক্টিভ লেন মেথডটি আসলে একটু পরবর্তী ভার্সন বলতে পারি। এখানে যেটা হচ্ছে বি1 অ্যামপ্লিফিকেশন একটা আছে, দুইটা অ্যামপ্লিফিকেশন ফ্যাক্টর আছে। একটা হচ্ছে ইন্ডিভিজুয়াল মেম্বারের যে পি ডেল্টা, স্মল ডেল্টা সেটা কনসিডার করার জন্য। আরেকটা হচ্ছে ওভারঅল স্টোরির যে ড্রিফটের কারণে যে ডেল্টা হচ্ছে, লার্জ ডেল্টা যেটা বলতেছি, সেটা কনসিডার করার জন্য আমাদের একটা ফ্যাক্টর আছে বি2 ফ্যাক্টর। দুইটা ফ্যাক্টর দিয়ে আমরা এখানে করি, মানে ইলাস্টিকটা আমরা অ্যানালাইসিসটা ইলাস্টিক করি, করার পরে যে মোমেন্টটা পাই বা অ্যাক্সিয়াল যে রিকোয়ার্ড স্ট্রেন্থ পাই, সেগুলোকে আমরা বি1 বি2 দিয়ে আমরা করি। এটা আমরা সবাই জানি। আচ্ছা, এটা যেটা বললাম, এই যে মোমেন্টটা আসবে, মোমেন্টটাকে আমরা বি1 দিয়ে মাল্টিপল করতেছি। এমটা এমএনটিটা পাচ্ছি হচ্ছে যখন স্ট্রাকচারটা আমরা অ্যানালাইসিস করতেছি, কিন্তু নোট ট্রান্সলেশন ধরে আমরা অ্যানালাইসিস করতেছি, তখন যেটা পাচ্ছি সেটার সাথে বি1টা মাল্টিপল করতেছি, আর হচ্ছে একটা ল্যাটারাল ট্রান্সলেশন ধরে, হ্যাঁ, তখন এটা কিন্তু ফার্স্ট অর্ডার মোমেন্ট, এখানে কিন্তু সেকেন্ড অর্ডার কোনো এফেক্ট নাই। এটা আনার জন্য বি2 দিয়ে আমরা মাল্টিপল করতেছি। বি2 এর মধ্যে ওই ফ্যাক্টরগুলো ঢুকানোর জন্য সেই প্রভিশনগুলো দেওয়া আছে। সিমিলারলি অ্যাক্সিয়াল স্ট্রেংথের ক্ষেত্রেও মোমেন্টের অ্যাক্সিয়াল তো মেইন, সেটা আমরা শুধুমাত্র ওই দুটার ক্ষেত্রেই আমরা করি। কিন্তু আহ, এই যে বি1 ফ্যাক্টরটা যদি দেখি, বি1 ফ্যাক্টরে আচ্ছা, এখানে আলফা ফ্যাক্টরটা হচ্ছে আমাদের যে এএসডি আর এলআরডির যে মেথডটা, সেটার জন্য আমাদের ফ্যাক্টরটাই করতেছি। এএসডি তে কিন্তু যেহেতু আমাদের অ্যালাউবল স্ট্রেন্থ ডিজাইন করতেছি আমরা, আগের সেই স্ট্রেস কনসেপ্ট তো নাই। তো সুতরাং আমরা কিন্তু বিষয়টা হচ্ছে অ্যালাউবল এএসডি তে আমরা আলটিমেটে যাওয়ার পর একটা ফ্যাক্টর দিয়ে আমরা কমাবো। তো এই কারণে কিন্তু আমাদের ওই আলটিমেটে যাওয়ার কারণে কিন্তু আমাদের হচ্ছে ওই 1.6 দিয়ে মাল্টিপ্লিকেশন করতে হচ্ছে। রেজাল্ট নেওয়ার সময় কিন্তু আবার 1.6 দিয়ে ভাগ করে নেব, মানে ওই জন্য ওই এফেক্ট আনার জন্য আর কি। এই যে যেটা বলতেছিলাম যে আলফা সাব পি আর বা পি ওয়ান, এই বি ওয়ান এর মধ্যে সিএমটা আমরা পরে আসতেছি। এখানে যে নিচে ফ্যাক্টরটা পি আর বাই পি ওয়ান, পি ওয়ান তো আমরা মোটামুটি অবস্থা, পি ওয়ানটা হচ্ছে আমাদের ওই
যে অয়েলার বাকলিং ক্যাপাসিটি, যেটা ইন্ডিভিজুয়াল কলামের যে বাকলিং এর ক্যাপাসিটি। সেন্টার, হ্যাঁ বলুন। আমি স্যার শুধু হচ্ছে এই টার্মগুলাই করতেছি স্যার, একটু টার্মগুলো স্যার বোঝানোর জন্য, মানে এক্সপ্লেন করার জন্য, আর কোনোই নাই। ক্যালকুলেশন তো কেউ হাতে করতেছে স্যার, তো ভয় পালাম। স্যার এইখানে এই যে যেহেতু ভি ওয়ান ফ্যাক্টরটা ছিল কিন্তু আমাদের হচ্ছে ওই ইন্ডিভিজুয়াল কলামের যে ডিফারেন্সিয়েশন পি স্মল ডেল্টা, তো সুতরাং এখানে কিন্তু আমাদের এই যে ফর্মুলাতে কিন্তু আমাদের হচ্ছে পি আর বাই পি ওয়ান, মানে হচ্ছে আমাদের ইন্ডিভিজুয়াল কলামের যে ক্যাপাসিটি তার কতটুকু লোড আসতেছে, ওই রেশিওটা কিন্তু আমাদের এখানে গভর্ন করতেছে। কিন্তু নিচের ফর্মুলা কিন্তু আমাদের হচ্ছে ওই ফুল স্টোরিটা, ফুল স্টোরিটা কতটুকু ডেল্টা হচ্ছে, সুতরাং সেটার জন্য কিন্তু এই যে সবগুলো কলামের যে সামেশন দেখাচ্ছি কিন্তু আমরা, তার মানে সবগুলো কলামের এটা যোগ করতে আসতে হচ্ছে, তার ইফেক্টটা, তার যে আহ, কি বলে, তার যে বাকলিং ক্যাপাসিটিটা মানে ল্যাটারাল লোড এর জন্য, তো এইটা চলে আসতেছে। উপরে সিএম ফ্যাক্টরটা দেওয়া হচ্ছে এই কারণে, কারণ হচ্ছে ওই আমরা যদি ডায়াগ্রাম দেখি, এই যে এখানে যে ডায়াগ্রামটা দেখি, যখন হচ্ছে বোথ সাইডে সিঙ্গেল বেন্ডিং হয়, সিঙ্গেল সিঙ্গেল কার্ভেচার হচ্ছে, তখন মোমেন্ট ডায়াগ্রামটা অপোজিট থাকতেছে, মানে তখন ডায়াগ্রামটা যেটা হচ্ছে, হ্যাঁ হ্যাঁ, যদি আমাদের কার্ভেচার ডাবল হয় তাহলে হচ্ছে সুবিধাটা কি হয়, একটা অ্যাডভান্টেজ পাচ্ছি আমরা, ওর অ্যাক্সিয়াল একটা স্টিপ থাকতেছে, মানে আহ, একটা অ্যাডিশনাল স্টিফনেস পাচ্ছে, যে ওর ডিফ্লেকশনটা তখন কম হয়ে যায়, মানে ডেল্টা স্মল ডেল্টা ফ্যাক্টরটা তখন কম হয়। দুই দিকে বাকলিং থাকলে তো, মানে দুই দিকে যখন আমরা কার্ভ হয় তখন কিন্তু ওই যে সেন্টার লাইন থেকে কিন্তু ডিফ্লেকশনটা কম হয়। যদি সিঙ্গেল বা দুই দিকে যদি মোমেন্ট ডায়াগ্রাম যদি পজিটিভ বা মোমেন্ট নেগেটিভ যেখানে একদিকে থাকে, তখন কিন্তু বেন্ডিংটা একদিকে হচ্ছে, ফলে ওই ডিফ্লেকশনটা বেশি হচ্ছে, তখন কিন্তু ওই যে সিএম ফ্যাক্টরটা মানে আমাদের ওয়ান হয়ে যাচ্ছে। আর যখন ডাবল কার্ভেচার হচ্ছে তখন কিন্তু একটু কমানোর সুযোগ থাকতেছে, কারণ হচ্ছে আমাদের মানে ওই দুই দিকে যদি হয় বেন্ডিং হয়, তখন হচ্ছে ওই স্মল পি ডেল্টার ইফেক্টটা কমে যায়, যেহেতু দুই দিকে একটা দিচ্ছে, এই কারণে তখন সিএমটা কমানোর সুযোগ থাকতেছে। এই কারণে একটা ফ্যাক্টর যোগ করে যে বিয়ন্ড ফ্যাক্টরটা যেন আমরা রিডিউস করতে পারি, সেটা নিয়ে আসছে। এটা হচ্ছে ওই যে এগুলা অয়েলার বাকলিং এর থেকে আসছে। সেকেন্ড ইয়ার ক্ষেত্রে, সেকেন্ড অর্ডার ক্ষেত্রে এই যে অপশনটা আছে, আমরা একটু, আচ্ছা অ্যাম্পলিফাইড, এইখানে যেটা এই ফর্মুলার মধ্যে এই যে আরএম একটা ফ্যাক্টর ঢুকানো হয়েছে, এই ফর্মুলাটিকে, এটা শুধু একটু বলে যাই। আরএম ফ্যাক্টরটা আসলে এই যে ব্রেস ফ্রেমের জন্য 1, ব্রেস ফ্রেমের জন্য 1, আর হচ্ছে 0.85 যদি হচ্ছে মোমেন্ট আর কম্বাইন্ড সিস্টেম থাকে। কারণ ফুলি যদি আমাদের ব্রেস ফ্রেম হয় তখন কিন্তু এই যে আমাদের এই যে ইএটি ক্যাপাসিটি, বাকলিং রেজিস্ট্যান্স ক্যাপাসিটি খুব ভালো হয় তখন। হ্যাঁ, তখন কিন্তু ফলে এটা আমরা 1 রাখতে পারতেছি। আর ইন্টারপোলেশনের জন্য করা যায়। ইন্টারপোলেশনের ক্ষেত্রে এই যে পিএমএফ বাই পি স্টোরি, এই রেশিওতে আমাদের এটা আমরা চেক করতে পারি যে কতগুলা কলাম আমরা হচ্ছে গ্র্যাভিটি লোডে শেয়ারটা দিয়ে আমরা ভাগ করে ওই যে রেশিওতে শেয়ার নিচ্ছে, গ্র্যাভিটি শেয়ার নিচ্ছে, ওই রেশিওতে আমরা ধরতে পারি যে হচ্ছে তার আসলে অতটুকু পরিমাণ ব্রেসিং সহ কলাম আর ব্রেসিং ছাড়া কলাম। ওই জন্য ওই যে পিএম পি সাব এমএফ বা পি সাব স্টোরিটা আসতেছে, স্টোরিতে যে টোটাল লোডটা, আর এর মধ্যে হচ্ছে মোমেন্ট ফ্রেম কতটুকু নিচ্ছে, তাহলে আমরা বুঝবো আসলে মোমেন্ট ফ্রেম কতটুকু রেশিও আছে। না রেশিও তো আসলে বোঝা সহজ না, ওই জন্য ভাবে আর কি ফর্মুলাতে ঢোকায় না। এই যে এখানে এই যে এখানে এটা কথা কি যে ড্রিফট, এই যে ড্রিফটের রেশিও কোনটা হবে তার ভিত্তিতে ও একটা ইন্ডেক্স বের করি কিন্তু আমরা এখানে, কিন্তু এখানে তো ডিসিশনটা হচ্ছে ওইরকম না, ওখানে হচ্ছে ডিসিশনটা ঠিক ওই এটা ধরতে পারি, ওটা রেশিওটা, ড্রিফট রেশিওটা আমার হচ্ছে একটা গভর্নিং। এখানে আমরা ওখানে যে স্ট্যাবিলিটি যে একটা ফ্যাক্টর আছে, এখানে কাইন্ড অফ ফ্যাক্টরি, তো কারণ রেশিও যেহেতু এটা কাইন্ড অফ ফ্যাক্টরি, এই রেশিওটা হচ্ছে সেকেন্ড অর্ডার
যে ডিপটা হচ্ছে আর ফার্স্ট অর্ডার ডিপটা হচ্ছে সেটা রেশিও কত হবে তার উপর ডিপেন্ড করে আমরা কোন মেথডে অ্যানালাইসিস করব সেটা আমরা যাব। হ্যাঁ, অ্যানালাইসিস মাস্ট। আরসিসি তো হ্যাঁ, এইখানে ওই যে শুরুতে যে বললাম না স্টিলের ক্ষেত্রে স্ট্যাবিলিটি একটা খুবই ইম্পর্টেন্ট একটা বিষয়। কিন্তু ওই স্ট্যাবিলিটি ইনডেক্স বা ওরকম কিছু নাই। ইনডেক্স স্ট্যাবিলিটি না। আচ্ছা যদি আমাদের এই সেকেন্ড অর্ডার মোমেন্ট আর ফার্স্ট অর্ডার মোমেন্টের রেশিওটা যদি দের ছোট 1.5 এর ছোট হয় বা সমান হয় তাহলে আমরা সেকেন্ড অর্ডার অ্যানালাইসিস মেথড বা ফার্স্ট অর্ডার অ্যানালাইসিস মেথডে আমরা যেতে পারি। কিন্তু যদি হচ্ছে 1.5 এর বেশি হয় তাহলে হচ্ছে আমাদের ওই ডিরেক্ট অ্যানালাইসিস মেথডে যেতে হবে। এই ক্ষেত্রে একটা সুবিধা হচ্ছে ওই আমাদের তো হচ্ছে এই ডেল সেকেন্ড ডেল ফার্স্ট করতে গেলে তো আমাদের অ্যানালাইসিস করতেই হবে। কিন্তু এখানে কোডে এসসি তে 7.5 এর যেটা 5 একটা সরি 365 এ 05 360 05 এ একটা একটা হেল্পলাইন দেওয়া আছে যে হচ্ছে যদি আমরা B2 ক্যালকুলেট করি এই B2 টাকে আসলে আমরা ধরতে পারি যে আসলে ওই রেশিওটা ধরতে পারি। এই একটা সুবিধা আছে। এটা বিএনবিসি তে আছে কিনা আমি খেয়াল করি নাই। আচ্ছা হেডিং গুলা সব মনে হয় ঠিক করা হয়নি। হেডিং গুলা একটু এলোমেলো আছে। তো আমরা হ্যাঁ বিএনবিসি তে আসলে এসসি 360 এরটাই আসলে করা। ওখান থেকেই সব প্রফেশনাল। বলেও দিছে কিছু ক্ষেত্রে বলেও দিছে এসসি কথা। হ্যাঁ, কিন্তু ওটাই করা ভালো। আর আপডেটেড নিলে তো আরো ভালো নিশ্চয়ই। তো এই B2 হিসাব করে কিন্তু আমরা সেকেন্ড অর্ডার হিসাবটা করতে পারি ডিপ রেশিও দেন আমরা ডিসিশনে যেতে পারি কোন মেথডে যাব। হ্যাঁ, কিন্তু আমাদের অ্যানালাইসিসে কোনো একটা মেথডে যেতে হবে। আর এইখানে আচ্ছা এখন আমি এটা ওই শর্টকাটে একটু বলি সেটা হচ্ছে এই সেকেন্ড অর্ডার অ্যানালাইসিস যেটা আমরা করতেছি সেখানে এই যে বোথ মানে অ্যাজ পার কোড বোথ পিডেলটা এবং স্মল পিডেলটা সব ইউজ করতেই হবে। এসডি যখন ডিজাইন করবো এসডি তে যদি ডিজাইন দেয় তাহলে অ্যানালাইসিস করার সময় ওই যে যেটা বললাম যেহেতু স্ট্রেন ডিজাইন আমাকে 1.6 টাইমস মাল্টিপল করে নিতে হবে কিন্তু লোড কম্বিনেশন আনার জন্য মানে আলটিমেট আনার জন্য যখন আমরা রিকোয়ার্ড স্ট্রেনটা পাবো সেটা হচ্ছে রেজাল্টটাকে আমরা 1.6 তে ভাগ করে নেব ওইটার জন্য আমরা তখন ডিজাইন করব। আর এছাড়া এখানে যেটা বলা আছে এখানে নোশনাল বলা নাই কিন্তু সিমিলার টু নোশনাল একটা লোডের কথা বলা আছে যে ওই ইটা আনার জন্য জিওমেট্রিক ইটা আনার জন্য একটা হচ্ছে 0.002 ওয়াই সাব আই এটা হচ্ছে ওই যে প্রতিটা স্টোরেজে গ্র্যাভিটি লোড থাকবে সেটার একটা পার্সেন্টেজ। কারণ বাস্তবে কিন্তু আসলে ওই যে স্টোরিতে জিওমেট্রিক ইমপারফেকশনের জন্য কলামটাই থাকবে মানে আউট অফ প্লামনেস থাকবে ওই স্টোরিতেই কিন্তু এফেক্টটা পড়বে। সুতরাং ওই স্টোরির ডেড লোডটা কিন্তু ডাইরেক্ট ইয়ের ঘাড়ে পড়তেছে সুতরাং সেক্ষেত্রে এই রেশিওটা করা জাস্টিফাইড আসলে। কিন্তু ইয়ের ক্ষেত্রে যেটা বলা আছে সেকেন্ড অর্ডার ক্ষেত্রে এটা 0.2% কারণ হচ্ছে সাধারণত আউট অফ প্লামনেস হচ্ছে ফ্যাক্টরিতে যখন ফ্যাব্রিকেশন করা হয় তখন 0.2% 0.2% এলাও করে। তো ওই কারণে ওটাকেই মিনিমাম ধরে এখানে হচ্ছে এই 0.002 ওয়াই সাব আই নেওয়া হয়েছে আর কি। এই যে এখানে ওয়াই সাব আই ওয়াই প্রতিটা ফ্লোরে যে লোডটা আসতেছে তার হচ্ছে 0.2% আমরা একটা দিচ্ছি এটা হচ্ছে মিনিমাম। এখানে মিনিমাম তার মানে আমরা যদি আরো বেশি কোনো কারণে যদি ল্যাটারাল লোড ইনডিউস করে তাহলে ওটাকে ওই এইটার বদলে ওইটা দিতে হবে তখন। এবং এটা আসলে এই লোডটা যখন এপ্লাই করবো তখন হচ্ছে এট এ টাইম একটা ইয়ে করবো মানে আমাদের অ্যানালাইসিস বেশ কয়েকটা করতে হচ্ছে। একটা হচ্ছে এক্স ডিরেকশনে ওই লোডটা দেওয়া অবস্থায় হ্যাঁ আবার ওয়াই ডিরেকশনে ওই লোডটা দেওয়া অবস্থায়। আর আমি এখানে নেগেটিভটাও দেখাইছি এই কারণে কারণ অনেক সময় আনসিমেট্রিক থাকে সো বেটার হচ্ছে বোথ ডিরেকশনে চেক করা এটা বেটার। আচ্ছা এই যে যদি একটা সুযোগ দেওয়া আছে যদি ড্রিফট রেশিওটা 1 এর থেকে 1.1 এর থেকে ছোট হয় তাহলে আমরা K1 ইউজ করতে পারি। এই সুযোগটা দেওয়া আছে। আচ্ছা আমরা এখানে সেকেন্ড অর্ডার অ্যানালাইসিস মেথড এগুলো বলা আছে কোথায় গাইডলাইন এই যে ডিজাইন গাইডলাইন আছে। ডিজাইন গাইডলাইন খুব সুন্দর করে স্টেপ বাই স্টেপ বলা আছে। হ্যাঁ, ওটা দেখলে আসলে মানে সবকিছুই ক্লিয়ার হয়ে যাবে। ওখানে যেহেতু সুন্দর করে বলা আছে এএসসি ডিজাইন গাইডলাইন তারপর হচ্ছে চ্যাপ্টার সি তে বলা আছে স্টেবিলিটি অ্যানালাইসিস এন্ড ডিজাইন ওখানে আমরা দেখতে পারি খুব সুন্দর করে বলা আছে। আর ফার্স্ট অর্ডার অ্যানালাইসিসটা আমি খালি জাস্ট একটু বলি ফার্স্ট অর্ডার অ্যানালাইসিসটা হচ্ছে খুব ওটারই একটা আসলে ওই যে ডিজাইন মেথড তারই একটা ভার্সন সিম্পলিফাইড এবং হচ্ছে কনজারভেটিভ ভার্সন। এখানেও আসলে ওই লোডটা দিতে হবে বাট এখানেও আসলে ওই নোশনাল লোড কথাটা বলে নাই। কিন্তু এখানে যেটা করতে হবে একটু পার্থক্য আছে এই লোডগুলো এপ্লাই এর সময় একটু খেয়াল করতে হবে আগেরটা ছিল মিনিমাম এখন এটার ক্ষেত্রে যেটা ফার্স্ট অর্ডার যদি করি অল লোড কম্বিনেশনে অ্যাডিশনাল হিসেবে দিতে হবে মানে আমার যে লোডটা থাকবে তার সাথে ওই পয়েন্ট
এই যে এখানে এনআই যে দেওয়া আছে 2.1 সামথিং একটা রেশিওতে, এটা অ্যাড করে করে দিতে হবে, মানে এটা মিনিমাম না। আর এটা অল লোড কম্বিনেশনে দিতে হবে যখন আমরা ফার্স্ট অর্ডার অ্যানালাইসিস করবো। কিন্তু ইয়েতে ক্ষেত্রে কিন্তু ছিল এই যে গ্র্যাভিটি লোডের ক্ষেত্রে, মানে এইটার ক্ষেত্রে যখন ছিল, হ্যাঁ, কিন্তু এটার ক্ষেত্রে যখন আমরা ফার্স্ট অর্ডারে চলে আসতেছি তখন কিন্তু সবগুলো লোড কম্বিনেশনে এটা দিতে হবে মিনিমাম না, অ্যাডিটিভ হিসেবে, মানে ওই যোগ করে দিতে হবে, এটা একটু বলার ছিল। আর যদি এই যে এখানে ফর্মুলা আছে যে ডেল্টা আছে, ড্রিফটটা যেটা আছে, এটা যদি এমন হয় যে প্ল্যানে বিভিন্ন পয়েন্টে ডেল্টা ভ্যারি করছে, তখন আমরা যেটা করতে পারি যে একটা হচ্ছে যেটা করতে পারি ম্যাক্সিমাম ড্রিফটটা নিতে পারি, ওই স্টোরির ম্যাক্সিমাম ড্রিফটটা নিতে পারি, অথবা অথবা যেটা করতে পারি যে ওই বিভিন্ন পয়েন্টে যে আমাদের ড্রিফটটা আসছে ওই তার গ্র্যাভিটি লোডের রেশিওতে আমরা ওয়েটেড একটা এভারেজ করে নিতে পারি, এটা একটা অপশন আছে। আর ফার্স্ট অর্ডার অ্যানালাইসিস এটা বলা আছে। নোশনাল লোডটা একটু বলি। নোশনাল লোডটা এই যে যেটা বলতেছিলাম বারবার, যে আপনি যেটা বলছেন, হ্যাঁ, নন সুই অ্যামপ্লিফিকেশন মানে যখন আমরা অ্যানালাইসিসটা করব তখন কিন্তু আমাদের আসলে এই যে এখানে ছবি জানি নাই, এই যে ফর এক্সাম্পল আমি আমি একটু বলি, ওখানে এই জায়গায় হচ্ছে আমাদের একটা সাপোর্ট, মানে আমরা দিয়ে আমাদের করতে হবে, আমাদের সোয়েটা ঠেকায় রাখতে হবে, অথবা আরেকটা কাজ করতে পারি, সোয়ে হলো সোয়ে হওয়ার না, আমার নন সোয়ে করতে হলে আমাদের ওইটা আসলে করে দিতে হবে। না, নন সোয়ে মানে তো সোয়েই নাই, আমি তো হচ্ছে ওই যে রেস্ট্রেন করে নিচ্ছি, আমি রেস্ট্রেন করলে তো আমি পাবো। আমার ওই যে এখানে যে যেটা বলা আছে, এই যে নন সুয়ে অ্যামপ্লিফিকেশন, ওই যে বি1 ফ্যাক্টর যেটা, সেটা আনার জন্য ওই যে বললাম না এমএনটি, নো ট্রান্সলেশন, ওইটা অ্যানালাইসিস করার সময় আমাদের হচ্ছে ওই রেস্ট্রেন করে নিতে হবে। আমি সুয়ে হতে দেব না, তারপর যে রেজাল্ট আসবে সেখানে হচ্ছে সেগুলো হচ্ছে এমএনটি, মেম্বার ফোর্স, বা ওইটা পাবো না। আমি তো এক্সটার্নালি না দিলে তো আসলে সফটওয়্যার তো বোঝার কথা না আসলে। আচ্ছা, নোশনাল লোডটা হয়েছে এই যে ডেল্টা সাব নট, যেটা আমি দেখতে পারতেছি এখানে ওই যে অ্যাপ্লাই করা হয়, এটা হচ্ছে মূলত জিওমেট্রিক ইমপারফেকশনটা অ্যাকাউন্ট করে, ইনারসিসি অথবা বোথ। এখন একটা জিনিস খেয়াল করতে হবে, এই যে নোশনাল লোডটা যেটা আমরা দিব সেটা সব ডিরেকশনে দিলে তো ভালো, কিন্তু অ্যাটলিস্ট মিনিমাম এই ডিরেকশনে দিতে হবে যেন অ্যাডস টু ডিস্টেবিলাইজিং এফেক্ট। এটা মানে হচ্ছে যে ফর এক্সাম্পল আমি যদি একটা বিল্ডিংকে লোড দেওয়ার ফলে সোয়েটা এদিকে হয়, তাহলে আমার এটাকে ডিস্টেবিলাইজ করার জন্য এইদিকেই আসলে আমার লোডটা দিলে আরো আমি ওরসেন এফেক্টটা পাচ্ছি। তো এটাই আসলে মানে মিন করতে যাচ্ছে যে আমি ওই ডিরেকশনে আমার ম্যান্ডেটরি দিতে হবে। অন্য ডিরেকশন চেক করতে পারি, কিন্তু আমি এটা তো বুঝতে পারতেছি যে ওই ডিরেকশনে যদি আমার ডিফ্লেকশন হচ্ছে, হ্যাঁ সেটা হ্যাঁ ওই দিকে আমি, ওইটা তো ওর্স কেস। তো এটা আর কি ডিস্টেবিলাইজিং এফেক্টটা যেন আসে। সফটওয়্যারের ক্ষেত্রে এই যে নোশনাল লোডের অপশন আছে ইটাপসে, আমি ইটাপসে ওই যে সফটওয়্যার ঢুকে দেখলাম যে নোশনাল অপশন আছে, এখানে এই যে ডেড লোডের কত পার্সেন্টেজ সেটা বলে দেওয়ার সুযোগ আছে সফটওয়্যারের ক্ষেত্রে। আচ্ছা, এখানে এই যে আমি এন ডেট ওয়াই প্লাস এরকম করে করে কম্বিনেশন আনতে হবে, লোড প্যাটার্ন গুলো করতে হবে। ডিরেক্ট অ্যানালাইসিসে হচ্ছে যেটা হচ্ছে সেটা ডিরেক্ট অ্যানালাইসিসে আমরা পি ডেল্টা সবই ইউজ করতেছি, ওই মেথড যেটা আমরা দেখলাম সেভাবে ঠিক আছে। এইখানে আমাদের অ্যাডিশনাল যেটা চিন্তা করতে হবে যে নোশনাল লোডের বিষয়টা এখন স্পেসিফিকলি নাম ধরে বলা আছে, নোশনাল লোড আমাদের দিতে হবে এন আই 0.2% ওয়াই সাব আই। এখানে আরেকটা সুযোগ দিছে, যদি আমাদের মানে ওই যে তার যে ইলাস্টিক বাকলিং এবং তার কলামের ঘাড়ে কতটুকু লোড আসতেছে তার রেশিওটা যদি 0.15 এর থেকে ছোট হয়, সেই ক্ষেত্রে স্মল পি ডেল্টা এফেক্ট আমরা নেগলেক্ট করতে পারি, এই অপশনটা দেওয়া হয়েছে আর কি। নোশনাল লোডের যে বিষয়টা যেটা বললাম, এটা এট এ টাইম দুটো অর্থোগোনাল ডিরেকশনে চেক করতে হবে, তার মানে কয়েকবার চেক করতে হবে আসলে, মানে একটা পজিটিভ এক্স নেগেটিভ এক্স এটা দেওয়াটাই ভালো। আর যদি আমরা বুঝতে পারি যে ডিস্টেবিলাইজিং কোন এফেক্ট হচ্ছে, তাহলে সেটা দিলেই আমাদের হয়তো আমরা কমায় ফেলতে পারি আর কি, রান কমায় ফেলতে পারি।
এটা তো ভালো বুদ্ধিমানের কাজ। আ আ এখানে যেটা হচ্ছে যে আ এটার সাথে, সাথে আমরা flexural stiffness আর reduce axial stiffness reduce করি। এই ২ টা একটু কনসিডারেশন নতুন এখানে, যেটা আসলে ওই অন্যগুলোতে নাই। আ আমাদের হচ্ছে ওই flexural stiffness টা কংক্রিটে যেমন আমরা হচ্ছে ক্র্যাক এর কারণে করি। কংক্রিটে কিন্তু হচ্ছে ডেডিকেটলি এটা আমাদের এনালাইসিস এর ক্ষেত্রে রিডাকশন হচ্ছে ফ্যাক্টর ইউস করি আমরা, ওই যে পয়েন্টস 5, 0.35, 0.7 এরকম ফ্যাক্টর আছে। রিডিউসড স্টিফনেস। ওটা তো কংক্রিটে তো ক্র্যাক হবেই। কারণ শুরু থেকেই আমাদের আল্টিমেটে চলে যাচ্ছে। ইয়ের ক্ষেত্রে আমাদের সার্ভিস তো শুরু থেকে আমাদের ক্র্যাক ধরে ডিজাইন করতে হচ্ছে। কিন্তু স্টিলের ক্ষেত্রে কিন্তু আমাদের সেরকম কোনো প্রভিশন নাই। আমাদের কোনো এনালাইসিস নাই। কিন্তু ওই ডিরেক্ট এনালাইসিস মেথড যখন আসছে তখন আমরা ওইটাকেও নন লিনিয়ারিতে যে স্ট্রেংথটা ডিগ্রেড করতেছে সেটা আমরা একটা স্টিফনেস রিডাকশন একটা কোএফিশিয়েন্ট দিয়ে আমরা তুলে আনতেছি। তো সেটা হচ্ছে তাহলে আমরা হচ্ছে পি ডেল্টা আনতেছি, প্লাস হচ্ছে ওই জিওমেট্রিক ইনফরমেশন দিচ্ছে হচ্ছে নোশনাল লোড দিয়া। তারপর হচ্ছে যে আমার যে স্টিফনেসটা রিডাকশন করতেছে, মানে যে ক্যাপাসিটি কমতেছে সেটা আমরা করতেছি ফ্লেক্সারাল অ্যাক্সিয়াল দুটার জন্য আমরা করতেছি। যে ফ্লেক্সারালের ক্ষেত্রে 0.8 দিয়ে 0.8 টাউ সাব বি, টাউ সাব বি। তো এখন টাউ সাব বিটা হচ্ছে আমরা ডিপেন্ড করে একটা কোফিশিয়েন্ট, সেটা ডিপেন্ড করে যে তার হচ্ছে তার ঘাড়ে কত লোড আসতেছে, তার কি বলে ইল্ডের তুলনায় তার লোডটা কত আসতেছে সেটা সেই রেশিও অনুযায়ী যদি খুব কম থাকে তখন আমরা একটু একটু রিল্যাক্স পাচ্ছি, না হলে টাউস অফ 1। আরেকবার প্রশ্নটা একটু ভালো হয়, আরেকবার প্রশ্নটা একটু করো। আলাদাভাবে ডিফাইন করা আছে, বলা আছে। এখানে এই যে লেখা আছে না যে কনসিডার রিডিউস ফ্লেক্সারাল স্টিফনেস ইআই স্টার ফর অল মেম্বার্স হুজ ফ্লেক্সারাল স্টিফনেস ইজ কনসিডার টু বি কন্ট্রিবিউট ল্যাটারাল লোড ইফ স্টিফনেস এর জন্য যারা কন্ট্রিবিউট করবে সেটা সবগুলো মেম্বারে আমরা এটা করব। এই যে লেখা আছে কনসিডার ভ্যালু একটাই, হ্যাঁ টাও বি টাই করবে। বিমের ক্ষেত্রে তো টাও বি হতো মানে অ্যাক্সিয়াল ইয়েটা কমে যাচ্ছে, মানে বিমের ক্ষেত্রে তো কলামের ক্ষেত্রে যেমন অ্যাক্সিয়াল একটা ক্যাপাসিটি তার ইল্ডের রেশিওতে কতটা আসবে একটা আসতেছে, কিন্তু বিমের ক্ষেত্রে তো ওইরকম এটা না। তো সুতরাং টাও বি ফ্যাক্টরটা হচ্ছে কলামে হয়তো ইফেক্ট ফেলবে। হ্যাঁ, কিন্তু ওই যে মানে ওই ল্যাটারাল ফ্লেক্সার স্টিফনেস যেগুলো ল্যাটারাল স্ট্যাবিলিটির জন্য দরকার সবগুলো মেম্বারই আমার এইটা আনতে হবে। আহ, আর আরেকটা হচ্ছে যে অ্যাক্সিয়াল স্টিফনেসটা সেটাও এটাও রিডিউস করবো আমরা। ওই ডিএম এর ক্ষেত্রে একই, যে আমরা অ্যাডিটিভ হিসেবে ইউজ করবো, যোগ করে করে, মানে মিনিমাম না, প্রতি লোড কম্বিনেশনে ইতে করতে হয়। এবং এটা হচ্ছে অল লোড কম্বিনেশন দিতে হয়। শুধুমাত্র আমরা ওই যে শুরুতে যে একটা দেখলাম মেথড, ওই যে অ্যাম্পলিফায়ার মেথডে দেখলাম, ওইখানে হচ্ছে আমরা আমরা হচ্ছে এই করতে পারি গ্র্যাভিটি লোডের জন্য ওই কম্বিনেশনগুলোতে, যে গ্র্যাভিটির যে কম্বিনেশন আছে সেগুলোতে আমরা হচ্ছে, কারণ গ্র্যাভিটি লোডে হয়তো ল্যাটার লোড থাকবে না, কিন্তু ইমপারফেকশনের জন্য মানে আউট অফ প্লামনেশনের জন্য একটা ল্যাটার লোড কিন্তু জেনারেট করে যাবে, ওইটা কনসিডার ক্যাপচার করার জন্য আমরা ওইটা শুধু গ্র্যাভিটি লোড আনতেছি। আর আচ্ছা আরেকটা জিনিস হচ্ছে স্মল পিডেলটা যখন আমরা করতে যাই তখন ইটাপসে আমি ইটাপসেটা নিয়ে আসছি শুধু, সেটা হচ্ছে ওই কলামের এফেক্টটা ধরার জন্য কিন্তু আমাদের ওটা মেশ করতে হবে, মেশ না করলে কিন্তু ওই স্মল পিডেলটা এটা আসবে না। আ- মানে যেটা আমার হচ্ছে স্মল পিডেলটা বিমে হতে পারে, বিমে যদি স্মল পিডেল আমি যদি পিডেলটার ইফেক্ট আনতে চাই ছোট ছোট সেগমেন্টে ভাগ না করলে আসলে সফটওয়্যার ওই ইটা এফেক্ট আনবে না। এটা বিমে হতে পারে, কলাম হতে পারে, কলামটা তো ম্যান্ডেটরি আমরা চিন্তা করি। তো এখানে আমি 10 দিচ্ছি, এটা 10 মানে জাস্ট আমি একটা নাম্বার দিছি যে হচ্ছে জাস্ট এটাকে আমার ভাগ করতে হবে। হ্যাঁ, তা না হলে ওই আমি অপশন দিব পিডিএলটা ঠিক আছে, কিন্তু সফটওয়্যার যেটা করবে তার আসলে গ্যারান্টি নাই। কারণ আমি তো তাকে সুযোগটা দিছি কম, আমার বাউন্ডারি কন্ডিশন তো আমি করে দিছি। স্টেপ গুলা এখানে স্যার ডিফল্ট মেশ অপশন 2 বা 3 থাকে, আমার খেয়াল নাই স্যার আসলে। ফ্রেমে তো সাধারণত আমরা স্যার করি না। 3 বা 4 এরকম সেটা হবে। আমি জাস্ট একটু 10 দিয়ে রাখছি আরকি। যত আমি মেশ করব তত তো আমার রান টাইম বাড়বে। তো আচ্ছা আমি এটা জাস্ট দেখানোর জন্যই করছি। এটা যখনই করব তখন আপনি আর করবেন।
না এটা স্যার হচ্ছে স্মল পি ডেল্টাটা যদি আমি ক্যাপচার করতে চাই, হ্যাঁ 3 বা 4 এরকম কিছু একটা থাকবে, মিনিমাম থাকতে হবে। এটা স্যার ওই যে বিমের ক্ষেত্রে আমরা হচ্ছে 3টা লোকেশনে তৈরি করি সেগমেন্ট, হ্যাঁ। কিন্তু আরসিসির ক্ষেত্রে কিন্তু স্যার ওইটা বাড়ানো যায়, মানে লোকেশনগুলো অপশন থাকে, ডিফল্ট থাকে। কিন্তু এটা করতে হবে, আর যদি এটা না করি তাহলে আসলে ওইভাবে ক্যাপচার না হওয়ার সম্ভাবনাই বেশি। আহ, আচ্ছা এই স্টেপগুলো আসলে এই ইয়েতে বলা আছে, ডিজাইন গাইডলাইনে বলা আছে, আমি এগুলো আর করলাম না। আচ্ছা আরেকটা জিনিস হচ্ছে আমি বলি যে এখানে যে এটা খুব ইম্পর্টেন্ট জিনিস, সেটা হচ্ছে যে অন্য আমরা যদি সেকেন্ড অর্ডার অ্যানালাইসিস গুলা আনতে চাই, ইফেক্ট আনতে চাই, তখন আমরা সাধারণত কি করি যে ফার্স্ট অর্ডার অ্যানালাইসিসটাকে আমরা করি সফটওয়্যার যদি আমরা আলাদাভাবে বলে না দেই, মানে আলাদা যদি কম্বিনেশন ক্রিয়েট না করি, তাহলে কিন্তু ওই এট এ টাইম যে রান করে সেকেন্ডারি নন লিনিয়ার বিহেভিয়ারটা সেটা আনবে না। এটা সুপার পজিশনের ভিত্তিতে, মানে আমি ডেড ডট দিলাম, লাইভ ডট দিলাম, তারপর হচ্ছে ফ্যাক্টর দিয়ে কম্বিনেশন করে নিয়ে আসবে। কিন্তু এখানে যেটা ডিরেক্ট অ্যানালাইসিস বা আমরা যদি সেকেন্ডারি এটা আনতে চাই, তাহলে কোড যেটা বলতে যাচ্ছে যে আমরা ফর এক্সাম্পল 1.2 ডেড ডট 1.6 লাইভ লোড, এটাই একটা রান কম্বিনেশন হিসেবে কাজ করবে, মানে একসাথে কাজ না করলে ওই যে শুরুতে যে বলছিলাম যে ডিফর্ম জিওমেট্রিতে স্ট্যাবিলিটি, মানে আমার ইকুইলিব্রিয়ামটা আসবে, ওইটা আসবে না। এই কারণে আমার হচ্ছে ওই আমরা একটা একটা কম্বিনেশন ধরে করলাম, তারপর সফটওয়্যারকে বলে দিলাম যে এরকম, তা না, ওই পুরা কম্বিনেশনটাই একটা হতে হবে, মানে তাইলে সেকেন্ডারি ইটা আসবে। এটাই যে এখানে এই যে নট আনলাইক দ্য ফার্স্ট অর্ডার অ্যানালাইসিস, সুপারপজিশন অফ বেসিক লোড কেসেস ইজ নট অ্যাপ্রোপ্রিয়েট হোয়ার জেনারেল সেকেন্ড অর্ডার অ্যানালাইসিস ইজ এমপ্লয়েড বিকজ অফ সেকেন্ডারি অর্ডার ইফেক্টস আর নন লিনিয়ার। নন লিনিয়ার ইফেক্টটা আনার জন্য আমার ওই যে কম্বিনেশন একসাথে ওটা করতে হচ্ছে। এই যে ইয়েতেও কিন্তু আমরা 1.6, স্যার আমি একটা রাখছি কিন্তু আসলে আমরা কিন্তু এই যে ইয়ের ক্ষেত্রে 1.6 দিয়ে ওগুলা নন লিনিয়ারটা আনার জন্য কিন্তু আমরা ওই যে স্ট্রেনটা আনার জন্য রাখি। এই যে ইটাপসে কিন্তু এই যে ডিরেক্ট অ্যানালাইসিস মেথড অপশন আছে, আমরা হয়তো দেখছি অনেকে ডিরেক্ট অ্যানালাইসিস, ইফেক্টিভ মেথড, লিমিটেড ফার্স্ট অর্ডার মেথড অপশন আছে, এই যে টাওবি এটাও অপশন আছে, সিলেক্ট করার সুযোগ আছে। আচ্ছা এটা যেটা আমি যে বলতেছিলাম যে এখানে আমার যে কম্বিনেশনটা আসবে সেখানে আমাদের এই জিনিসটা নন লিনিয়ারটা আমার একটু করে দিতে হবে, কারণ নন লিনিয়ার না করলে ওই দেখা যায় ওই লিনিয়ার করে সুপারপজিশন করছে, যেটা কিন্তু আমাদের ডিজায়ারেবল না। আরেকটা জিনিস হচ্ছে ওই যে এই যে পি ডেল্টার এটা জিওমেট্রিক নন লিনিয়ার থেকে পি ডেল্টাটা আমার করতে হবে, অ্যাক্টিভেট করতে হবে। কিন্তু এই যে এখানে যে পি ডেল্টা প্লাস লার্জ ডিসপ্লেসমেন্ট আছে, লার্জ ডিসপ্লেসমেন্ট কিন্তু আমাদের নরমাল বিল্ডিং এর ক্ষেত্রে না, সে তো ওই তারা ওটাতে আমি দিয়ে দিলাম লার্জ ডিসপ্লেসমেন্ট, তখন কিন্তু ওটা থিওরি আলাদা, ওটা কিন্তু এখানে ঢুকে যাবে, এটা আমরা চাই না। নন লিনিয়ার করতে গেলে আমাদের ম্যাটেরিয়ালই আছে না, ম্যাটেরিয়ালের হিঞ্জ হিঞ্জ লাগবে কেন? হিঞ্জ আমি লোকেশন আমি না না এই আচ্ছা এই নন লিনিয়ার আমি বলি, এই নন লিনিয়ারের ক্ষেত্রে হচ্ছে পি ডেল্টা এফেক্ট অ্যানালাইসিস আনার জন্য। এটা যে হিঞ্জ ফর্মের এই যে আমি যে এটা দেখালাম, কিন্তু ওই যে আচ্ছা নন লিনিয়ার বলতে আমি বুঝতে পারছি, নন লিনিয়ার হচ্ছে আমি ওইটা মিন করছি যে হচ্ছে এই লোড কম্বিনেশন গুলা আমি আলাদা আলাদা রান কইরা তারপর ফ্যাক্টর দিয়ে করে সুপারপজিশন করলাম, এটা আসলে নন লিনিয়ার, মানে সেকেন্ড অর্ডার বিহেভটা আসতেছে না, ওইটা আনার জন্য লিনিয়ারের জন্য করা, ওই হিসেবে আমি বলছি। এটা নন লিনিয়ার তুমি যেটা বলছো সেটা একটু ডিফারেন্ট, ওই যে সেকশনে করার জন্য হিঞ্জ হিঞ্জ ডিফাইন করে দেওয়া, ওগুলো না। নন লিনিয়ার মানে শুধুমাত্র আমার ওই একসাথে ওইটার জিওমেট্রিক যে স্ট্যাবিলিটি যে ফোর্স গুলো আসার জন্যই কিন্তু আমার একসাথে কাজ করতে হবে। হ্যাঁ পুষবার সময় তো স্যার, হ্যাঁ। হুম, yeah। আর এই যে এখানে এই পি ডেল্টাটা করতে হবে, এটা ম্যান্ডেটরি। আচ্ছা এটাও ডিজাইন মেথডে বলা আছে, আর এই যে এটা সব থেকে নেওয়া। আচ্ছা আমি একটু ফার্স্ট যাই, এখানে এই কম্পারিজনটা এটাও আসলে ওই যে কোড থেকে নিয়েছি আমি। পন্ডিং এ চলে আসি, পন্ডিংটা খুব কমন জিনিস, এটা হচ্ছে আমাদের আমি খুব ফাস্ট গেলাম। পন্ডিং আমরা যেটা করি
যখন হচ্ছে ডিফ্লেকশনটা ক্রমাগত প্রোপাগেট করতে থাকে, তার সেলফ লোডিং এর কারণেই হয়, তখন একটা ইনস্টেবিলিটি ক্রিয়েট হয়। সেটা আমাদের ডিজায়ারেবল না। আর যদি ডিফ্লেকশনটা একটা সার্টেন রেঞ্জে থাকে এবং ইনস্টেবিলিটি ক্রিয়েট না হয়, সেটা কিন্তু আমাদের জন্য সেটা আমরা চাই। এবং এই কারণে কিন্তু পন্ডিং এর যে ফর্মুলাগুলো আমাদের বিএনবিসি তে এখন যেটা দেওয়া আছে, এএসসি যে 2005 এর ভার্সন থেকে নেওয়া। এখন তো আরো ফর্মুলা একটু আপডেট করা। কিন্তু 5 এর ভার্সন যেটা আছে সেটা কিন্তু তার ব্যাকগ্রাউন্ড যদি আমরা দেখি, এখানে এখানে আ এই যে এখানে কিন্তু ফ্যাক্টর অফ সেফটি 4 ধরে। মানে পন্ডিং ইনস্টেবিলিটির জন্য যে ইকুয়েশন গুলা যেটা স্টিফনেস চেক বা ফ্লেক্সিবিলিটি যেটা আছে সেটা কিন্তু যথেষ্ট পরিমাণে আমাদের ফ্যাক্টর অফ সেফটি ধরে করা। ওই ফর্মুলাগুলো জেনারেট করা। এখন অবশ্য একটু হয়েছে। কিন্তু আমাদের বিএনপিসি অনুযায়ী কিন্তু সেটা এটা আমাদের ওর্স্ট কেস, এটা আমরা চাই না আরকি। তো সিম্পলিফাইড ইমপ্রুভ ২ টা মেথডই আছে, করা যাবে। সিম্পলিফাইড এ হচ্ছে ওই যে আমরা চেক দেই। আ ফ্লেক্সিবিলিটি চেক আর স্টিফনেস চেক। এটা ২ টা ফর্মুলা দেওয়া আছে। ফর্মুলা দিলে আমরা করতে পারি। প্রথমত হচ্ছে আমাদের পন্ডিং এর এটা হচ্ছে আমরা মিটিগেশন চাই। এটা হচ্ছে আমাদের মেইন। পন্ডিংটা আমরা শুরুতেই মিটিগেট করতে পারি, স্লোপের মাধ্যমে করতে পারি। সেটা হচ্ছে আমাদের ফার্স্ট এবং মোস্ট ডিজায়ারেবল ওয়ে। এরপর হচ্ছে যদি কোনো কারণে সেকশন চেঞ্জ এর কারণে, অ্যাবরাপ্ট চেঞ্জ এর কারণে যদি স্টিফনেস যদি আমাদের হয়, সাডেন ফ্র্যাকচার এর কারণে যদি হয়, সেটাও আমরা মিনিমাইজ করতে যাই পারি কিনা সেটা চেক করব। নেহাত না পারলে আমরা স্ট্রেংথ এ ডিজাইন এ চলে যাব যখন হচ্ছে। এটা আমাদের সিকোয়েন্সটা হওয়া উচিত। তো এটা মোটামুটি স্লোপ টোপ বলা আছে। এই ২ টা ইকুয়েশন ফলো করলে আমরা এটাই করতে পারি। এটা ব্যাখ্যাটা বলা আছে যে কোনটার টার্মিনোলজি কি। এই ফর্মুলাগুলো আসার সময় ওই যে ওটার সাপোর্টিং মেম্বার যে স্পেসিং, তারপর ওগুলার যে স্টিফনেস, ওগুলা এই ফর্মুলাতে এখানে ইনহেরেন্টলি এখানে ঢুকে গেছে। আর ইমপ্রুভ ডিজাইন এর জন্য যেটা আছে ২ টা গ্রাফ দেওয়া আছে। আমরা এই ইকুয়েশন গুলো ইউজ করতে পারি। প্রাইমারি মেম্বার, সেকেন্ডারি মেম্বারের জন্য কার কি কন্ট্রিবিউশন আছে সেগুলো আমরা চেক করতে পারি। আ এই যে গ্রাফ আছে, গ্রাফে হচ্ছে আমরা এই যে ফর্মুলা থেকে ক্যালকুলেট করে আমরা গ্রাফে যাব করেসপন্ডিং ইতে সিপি রেশিওতে। সিপি রেশিও যাওয়ার পর আমরা ওই পয়েন্ট তে যাব। যাওয়ার পরে যে চেক করব যে এই যে সিপি গ্রাফ থেকে যে সিপিটা পাচ্ছি সেটা কি হচ্ছে আমাদের স্টেপ 1 এ ১ম এ যে আমরা ফর্মুলা দিয়ে করছি সেটা থেকে বেশি না কম, সেই অনুযায়ী আমরা মেম্বারটাকে আরো স্টিফার করব যেন আমাদের বন্ডিংটা না হয় বা এরকম কিছু একটা। বন্ডিং এর জন্য কয়েকটা আমি রেফারেন্স দিয়ে দিছি। এটাও আম আ ডিজাইন গাইডলাইন আছে 40, ওখানে সুন্দর করে। তবে হচ্ছে ডিজাইন গাইডলাইন এআইসি যেটা 40 সেটা সম্ভবত যে আমাদের এখনকার বিএনবিসির সাথে পুরোপুরি হবে না আরকি। হ্যাঁ? উইন্ড লোড আমরা মোটামুটি সবাই জানি। আমি খুব টেনে যাই কারণ আসলে অনেক স্লাইড আছে তো। আ উইন্ড লোডের ক্ষেত্রে এই মেথড 1 টা এই কিছু মাত্র স্পেসিফিক কিছু রেগুলার স্ট্রাকচার বা এর ছাড়া আসলে এটা আমাদের অ্যাপ্লিকেবল না। মানে ওটা এপ্লাই করা যাবে না। মেথড 2 তে বা এনালাইসিস মেথড চলে যেতে হবে। আমি এখানে কয়েকটা স্লাইডই শুধুই করব। সেটা হচ্ছে মেথড 2 হচ্ছে রেগুলার শেপ বিল্ডিং এর ক্ষেত্রে প্রযোজ্য বা অন্যান্য এগুলা করা যাবে। কিন্তু ওই যে আ স্পেশাল ক্যারেক্টারিস্টিক যদি থাকে যে ভর্টেক্স শেডিং বা এখানে যদি কোনো ইনস্টেবিলিটি ক্রিয়েট হয় গ্যালোপিং এর কারণে, সেগুলা কিন্তু এই নরমাল মেথড 1, 2 দিয়ে ক্যাপচার করা যায় না। তখন টানেলিং, উইন্ড টানেলিং এর মাধ্যমে টেস্ট করে তখন জানতে হয়। বা অথবা আমরা স্ট্রাকচারটাকে এমনভাবে ডিজাইন করলাম, সিম্পলিফাই করলাম যে ওই ইফেক্ট টাই যেন না আসে। হ্যাঁ? এই আ মেথড 2 এর ডিজাইন প্রসিডিউরটা হচ্ছে আমাদের উইন্ড স্পিডে কত যাবে, ইম্পোর্টেন্স ফ্যাক্টর বিভিন্ন কোএফিসিয়েন্ট আছে, গ্রাফ-টাফ থেকে পাবো। সেখান থেকে আমরা নিয়ে ফর্মুলা করব। ইকুয়েশন আছে যে আমাদের প্রেশার ইকুয়েশন আছে সেখানে বসাইলে আমরা এরপর ওটা হচ্ছে ফোর্স জেনারেট করে সেটা হচ্ছে পাবো। আ টপোগ্রাফিক এফেক্ট আচ্ছা ডিরেকশনাল ফ্যাক্টর এটা একটু বলি। ডিরেকশনাল ফ্যাক্টরটা হচ্ছে আ আমি যেটুকু বুঝছি সেটা হচ্ছে যে উইন্ড তো সাধারণত সব ডিরেকশনে সিমিলটেনিয়াসলি তার পিক যেটা আমাদের যেটা আছে সেটা কিন্তু ওই যে 3 সেকেন্ড গাছ ধরে করা। আ আমি পরে হয়তো দেখাইছি। 3 সেকেন্ড গাছ ধরে করা এটা একটা কিন্তু হাই রেঞ্জের মানে ভ্যালুটা কিন্তু হাই, ভেলোসিটি হাই। কিন্তু আগে যেটা বিএনবিসি ২০০৬ যেটা ছিল সেটা কিন্তু ফাস্টেস্ট মাইল স্পিড এ ছিল। সেটা কিন্তু একটু কম স্পিডে। সেটা এখন আ এই ডিরেকশনাল ফ্যাক্টরটা রাখা হইছে সেটা হচ্ছে যে এট এ টাইম উইন্ড কিন্তু হচ্ছে সব ডিরেকশনে বা ওই ডিরেকশনে ওই মেক্সিমাম ফোর্সটা নিয়ে আসবে। সেটা কিন্তু হওয়ার প্রবাবিলিটি খুব কম। সেজন্য আমরা ডিরেকশনাল ফ্যাক্টরটা করতেছি। কিন্তু এখানে একটা বিষয় হচ্ছে
এই যে ডিরেকশন ফ্যাক্টর অ্যাকাউন্টস এক্সট্রিম উইন্ড অকারিং এনি স্পেসিফিক ডিরেকশন। এটা ডিরেকশন ফ্যাক্টরটা একটা ফ্যাক্টর আমরা রিডাকশন করতে পারি। কিন্তু হাউএভার যদি রিডাকশন করি এখানে একটা লোড কম্বিনেশনের বিষয় আছে। রেইনফোর্স কংক্রিট স্ট্রাকচারের ক্ষেত্রে যেটা স্পেসিফিকলি বলা আছে যে যদি আমরা ডিরেকশনালিটি ফ্যাক্টর ইউজ করি তাহলে হচ্ছে আমাদের এই যে 1.6 যেটা সেটা আমরা রিডিউস করতে পারবো না। এটা আগের এই যে 95 এর যে এসসি যে লোডিং ছিল ওখানে কিন্তু ইনহেরেন্টলি 95 সরি 98 বোধহয়। ওখানে কিন্তু ইনহেরেন্টলি ডিরেকশনাল ফ্যাক্টরটা করা ছিল। আলাদা হয়তো বলা ছিল না। কিন্তু পরের কোডে এখানে আলাদা করে নিয়ে আসছে। 0.85 বা সাম ফ্যাক্টর আলাদা করে নিয়ে আসছে। এইজন্য ওই যে এখন আরসিসির ক্ষেত্রে বলে দেওয়া আছে যে যদি আমি ডিরেকশন ফ্যাক্টর ওই ছাড়টা নেই, অ্যাডভান্টেজটা নেই, সেক্ষেত্রে আমার ওই উইন্ড লোডিং এর কেসে আমাদের 1.3 যেটা সেটা ইউজ করতে পারবো না। কিন্তু ওই যে স্টিলের ক্ষেত্রে আমি আসলে এরকম পাই নাই। এজন্য আমি লিখে দিছি যে স্টিলের ক্ষেত্রে হয়তো ওরকম অ্যালাউন্সটা নাই। কিন্তু স্যার মানে কোডে আরসিসি কথা বলা আছে সেজন্য বললাম। লোড লোড চ্যাপ্টার। হ্যাঁ, এই যে রেইনফোর্স কংক্রিট বলা আছে শুধু। তো- হ্যাঁ, আমি ওই যে ওটা পাইনি দেখে আরসিসি বলে ব্র্যাকেটে আরসিসি লেখা আছে। সুতরাং আমি ওই যে আরসিসি ক্ষেত্রে যে অ্যালাউন্সটা যেটা আমি পাইছি কিন্তু হয়তো সম্ভবত স্টিল নাই। আমার মনে হয়েছে এটা। স্টিল তো এমনিতেই স্টিপ কম। আরসিসি তো এমনিতেই একটা হেক্টিক স্ট্রাক। এইজন্যই হতে পারে। আহ হ্যাঁ, কিন্তু এটা আরসিসি স্টিলের ক্ষেত্রে তো ওই যে শেডিং এর রুফের একটা বিষয় থাকে। তারপর এখানে হাইট গুলো যেহেতু অনেক সময় যদি শেড বিল্ডিং গুলো যদি চিন্তা করি তো অত ডিটেলস আসলে ঢুকতে পারি না। হুম, হ্যাঁ, ওখানে হচ্ছে জোনিং করা আছে পর্যন্ত যে যদি কত স্লোপে হবে এবং হয়তো সাকশনটা কোথায় আসবে ওই জোন করে ভাগ করা আছে। ঠিক আছে। আর উইন লোড কেসের ক্ষেত্রে আহ, আচ্ছা লোড কেসটা একটু বলি। আমাদের লোড কেস হচ্ছে ওই ডিজাইন উইন্ড লোড কেস আমরা যেই কম্বিনেশনে ডিজাইন করি না কেন আমাদের লোড কেসটা অবশ্যই মেনটেন করতে হবে। আনলেস শুধুমাত্র যদি আমাদের স্টোরি বিল্ডিংটা হচ্ছে ওয়ান স্টোরি হয় 9.1 এর নিচে হয় বা এই যে কিছু কন্ডিশন দেওয়া আছে এই কন্ডিশনগুলো যদি আমরা ফুলফিল করতে পারি সেই ক্ষেত্রে আমরা শুধুমাত্র লোড কেস 1 এবং লোড কেস 3 ধরে ওই লোড কম্বিনেশন আনবো। এছাড়া অন্য সব বিল্ডিং এর ক্ষেত্রে কিন্তু ওই যে লোড কেসগুলো সবগুলো আনতে হবে মানে অ্যাজ পার কোড। এই প্রতিটা লোড কেসে এই যে আনা হয়েছে ইসেন্ট্রিসিটি আনা হয়েছে একবার, ইসেন্ট্রিসিটি আনা হয়নি একবার। শুধুমাত্র লেটার লোডটা দেওয়া হয়েছে উইন লোডটা। এই ইসেন্ট্রিসিটিটা ক্যালকুলেশনের জন্য এই যে ইসেন্ট্রিসিটিটা কিভাবে ক্যালকুলেট করব সেটা আমরা এই যে এখানে দেওয়া আছে ফ্লেক্সিবল বিল্ডিং এর জন্য। আর রিজিড স্ট্রাকচার জন্য কিভাবে করব ওই যে জিওমেট্রিক সেন্টার থেকে যে আমরা কিভাবে বের করব। সফটওয়্যারে ওই যে ইটাপসে যেটা দেয় সেটাও যদি আমরা হয়তো করতে পারি সেক্ষেত্রে অনেক সময় কম আসে। বাট এখানে ফর্মুলা আছে। এখানে ফ্লেক্সিবল বিল্ডিং এর জন্য ফর্মুলা দেওয়া আছে। এগুলো ফর্মুলা করলে একবার বের করতে হবে। মূলত আমাদের যতগুলাই থাকবে সবগুলা কম্বিনেশনে চেক করতে হবে। মানে ফর এক্সাম্পল আমি যদি উইন্ডের এই লোডটা চিন্তা করি, এই যে একটা লোড আছে না 1.2 1.6 লাইভ লোড, এই 4 নাম্বার লোড কম্বিনেশনটার জন্যই কিন্তু অনেকগুলাই হবে। এইখানে যে ডাব্লুটা দেওয়া আছে এই ডাব্লুটা হচ্ছে অনেকগুলা কেস নেয়া। তাহলে এখানে আসলে একটা কম্বিনেশন দেখাচ্ছে কিন্তু আসলে ওই একটা কম্বিনেশন হবে না। মানে কম্বিনেশন আমরা যদি চিন্তা করি এটা আসলে আলাদা আলাদা সেপারেট কম্বিনেশন, একবার প্লাস ওয়াই ধরে করব, একবার এসএনএস ধরে করব, এরকম আর কি। ইট্যাপস এ হচ্ছে এখন যেটা লেটেস্ট ভার্সন গুলোতে কিন্তু হচ্ছে ওই আমরা সিলেক্ট করে দেই
কিন্তু কম্বিনেশন কিন্তু দেখায় না। আগের ভার্সনে কিন্তু 9.7 গুলোতে কিন্তু অনেকগুলো কম্বিনেশন সাথে, সাথে জেনারেট করে ফেলতো। এখন ওই যে মানে বিল্ড ইন থাকে কিন্তু শো করে না। কেস যখন ডিফাইন যখন করি তখন হচ্ছে ওখানে অপশন দেখায় যে কার্সরটা যদি ধরি তাহলে কিন্তু দেখাবে যে কোনটা ডিটেইল দেখায়। কিন্তু যখন আমি আগের এই টাইপসে যেটা করতো 9.7 গুলোতে যেটা করতো আমি দেখছি, আমি যখন ডিফাইন করার সাথে, সাথে ওই লোড কম্বিনেশনে গিয়া অনেকগুলো কম্বিনেশন কিন্তু জেনারেট করে ফেলতেছে কেস অনুযায়ী। ভিজিবল আমি দেখতে পারতেছি কোনটাতে কি ধরতেছে। কিন্তু এখনকার এই টাইপসে কিন্তু হচ্ছে ভিজিবল নাই। মানে ভিজিবল নাই এই সেন্সে যে কম্বিনেশন দেখায় না। ও ও ক্যালকুলেট করতেছে কিন্তু আমাদের দেখায় না। হ্যাঁ, কেস ভিজিবল, কেস সিলেক্ট করা যায় এবং কোনটা কি ধরতেছে সেটা হচ্ছে ওই যখন কেসটা ডিফাইন করব তখন ওই যে কেস কোন কেস সিলেক্ট করতে তার পাশে একটা চিহ্ন আছে। ওখানে যদি আমি ধরি মাউসটা ধরলে অনেক সময় শো করে যে ওরা কোনটা ধরতেছে। আমি কিছু রেফারেন্স দিয়েছি। আর হচ্ছে ফায়ার প্রোটেকশনে আসলে দুটা কথা বলে ছেড়ে দিচ্ছি। সেটা হচ্ছে ফায়ার প্রোটেকশনের সম্ভবত আসনাইন বা আর কেউ হচ্ছে আমার যেহেতু সময় পাইনি হয়তো আর একটু ডিটেইল বলবে। বেসিক্যালি যেটা হয় যে ফ্লেক্সাল মেম্বার বা ভার্টিক্যাল মেম্বারের ডিফ্লেকশন লিমিট, কন্ট্রাকশন লিমিট হচ্ছে তার আ কি বলবো? তার হচ্ছে আ ইনিশিয়াল হাইট, তারপর স্প্যান, ডেপথ এগুলোর একটা রেশিওতে মানে এগুলো একটা কোএফিসিয়েন্ট দিয়ে মাল্টিপ্লাই করে যে অ্যামাউন্টটা হয়। যেমন আমরা করছি না এত এল বা এল বাই এত সেরকম একটা লিমিট থাকে। ঐরকম লিমিটটা আমরা ধরে নিই ফেইলিউর ক্রাইটেরিয়ার জন্য। ফায়ারের ইয়ের জন্য। ফায়ার যখন চিন্তা করব তখন ওইটাকে আমরা ফেইল ধরব। যদি এর চেয়ে বেশি ডিফ্লেক্ট করে বা এর চেয়ে বেশি কন্ট্রাক্ট করে তাহলে আমরা ওটাকে ফেইল ধরব। এটা আরকি। বিএনবিসি তে আসলে ওইভাবে পারফরম্যান্স বেসড। বিএনবিসি বিএনবিসি তে হচ্ছে রেটিং-টেটিং সম্পর্কে কিছু বলা আছে। কোন বিল্ডিং কত থাকবে, বিল্ডিং ক্লাসিফিকেশন কিন্তু আসলে এত ডিটেইলস ভাবে বলা নাই। হ্যাঁ, হ্যাঁ, সেগুলো হচ্ছে হ্যাঁ। এই যে এখানে যেটা আছে আমরা হ্যাঁ, সামনে তো আরো ক্লাস আছে হয়তো সামনে। এই যে ফায়ার প্রোটেকশন ভিত্তিতে আমরা তো করতে পারি হয়তো এনক্যাসমেন্ট করে বা সেকশনটাকে প্রোটেক্ট করে আমরা অন্যভাবে করতে পারি। তো এগুলো মেথড হতে পারে ফায়ার প্রোটেকশনের। আর ডিজাইন গাইডলাইন ১৯ এ কিছু আছে। ওখানে আমরা দেখতে পারি প্রসিডিউর গুলো কিছু বলা আছে। তো অনেক কিছু স্কিপ করে যেতে হয়েছে। মানে সম্ভব না। এটা আচ্ছা স্টপ করে দেব?